ওকে, বেশ। দেখো আজকে আমাদের রিসার্চ মেথোডোলজি অলরেডি আমরা 4টে ক্লাস করে ফেলেছি। সেখানে রিসার্চের বিভিন্ন মেথোডোলজি, সেই ডিফারেন্সটা আমরা বুঝতে পেরেছি এবং সেখান থেকে আমরা রিসার্চের বিভিন্ন প্রকার মেথডস গুলোকে নিয়ে আমরা বিভিন্ন প্রকার আলোচনা করছিলাম। আজকে আমরা সেই সমস্ত মেথড গুলোকে শেষ করব। এখানে দেখো টাইপস অফ রিসার্চ মেথড যেটা ছিল তার ভিতর কিন্তু আমরা অলরেডি ইতিমধ্যে অনেকগুলো কিছু করে ফেলেছি। যেমন এই অবজেক্টিভের ভিত্তি করে এগুলো পড়া হয়ে গেছে, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ হয়ে গেছে, এখান থেকে ডেসক্রিপটিভ হয়ে গেছে। আজকে এই দুটোকে জানবো, বাদবাকি এই তিনটেকেও জানবো। সেই সাথে সাথে আজকের মেন যে ফোকাস সেটা হচ্ছে এই এক্সপেরিমেন্টাল রিসার্চ, যেটা শারীরশিক্ষার ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। এই এক্সপেরিমেন্টাল রিসার্চ, সেই রিসার্চটা সম্পর্কে ডিটেল জানবো। এখানে আমরা হিস্টোরিক্যাল অর্ডিনারি জেনে গেছি, ফিলোসফিক্যাল জেনে গেছি এবং এক্সপোজ ফ্যাক্টর, কোরিলেশন স্টাডি যেগুলো বাকি থাকবে সেই রিসার্চের মেথডগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। ক্লিয়ার? তাহলে দেখো এখানেও আমরা যদি দেখি যে মেথোডোলজি যেগুলো ছিল সেগুলোর মধ্যে আমরা যদি একটু দেখে নিই কোন কোনগুলো আমাদের হয়ে গেছিলো, সেই একই ব্যাপার, একই কথা। কোয়ালিটেটিভ রিসার্চ হয়ে গেছে, কোয়ান্টিটেটিভ রিসার্চ হয়ে গেছে, ডেসক্রিপটিভ হয়ে গেছে, অ্যানালিটিক্যাল হয়ে গেছে, অ্যাপ্লাইড হয়ে গেছে, ফান্ডামেন্টাল হয়ে গেছে, এক্সপ্লোরেটরি রিসার্চ, কনক্লুসিভ রিসার্চ, সার্ভে রিসার্চ, কেস স্টাডি। এই রিসার্চগুলোকে আজকে আমরা বিস্তারিত করব। তাহলে দেরি না করে চলো শুরু করি। প্রথমেই দেখো এক্সপ্লোরেটরি রিসার্চ। এই এক্সপ্লোরেটরি রিসার্চ আমরা কাকে বলবো? খুব সিম্পল ভাবে আমি যদি বলি যে কোনো কিছুকে তুমি এক্সপ্লোর করছো, তুমি কোনো কিছুকে এক্সপ্লোর করছো, কোনো কিছুকে জানছো। কি জানছো? অজানা কোনো তথ্য, যে সম্পর্কে তোমার কোনো ইনফরমেশন তোমার কাছে নেই। সেই ইনফরমেশনকে জানার জন্য তুমি কোনো গবেষণা যখন করবে, যে কোনো ধরনের নলেজ কিন্তু তোমার মধ্যে নেই। যেমন ধরো তুমি কোথাও ভাবলে যে আমি কাশ্মীর ঘুরতে যাব, তোমার মনে হলো যে আমি কাশ্মীর ঘুরতে যাব, তাহলে ওই কাশ্মীর ঘুরতে যাওয়ার জন্য ওখানে কেমন ওয়েদার, কি এনভায়রনমেন্ট, কি কি প্রবলেম হতে পারে, এই সম্পর্কে কিন্তু কোনো ইনফরমেশন বা কোনো তথ্য তুমি যখন গুগল বা ইউটিউবে সার্চ করবে, দেখা গেল তুমি সেই সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য বা বিস্তারিত নলেজ তুমি কিছু নেই, কিছু পাচ্ছ না। তখন কি করবে? তখন তুমি কাশ্মীরে গেলে, এবার গিয়ে তোমাকে কি একটা সেই সম্পর্কে তোমার আগে থেকে কোনো ধারণা ছিল না, ওখানে যাওয়ার পরে তুমি কিন্তু নলেজটাকে গেইন করছো। ঠিক এক্সপ্লোরেটরি রিসার্চটা এইরকম, এমন এক ধরনের রিসার্চ যেখানে যার আগে থেকে কোনো রকম ইনফরমেশন, কোনো রকম নলেজ কিন্তু কিছু থাকবে না, যেখানে সেটা তখন কোনো কিছুর উপর গবেষণা যখন তুমি করবে সেটা হবে তোমার এক্সপ্লোরেটরি রিসার্চ। মানে কোনো একটা বিষয়কে তুমি এক্সপ্লোর করছো, কোনো কোনো ইনফরমেশন তোমার কাছে আগে থেকে নেই, কিন্তু সেই ইনফরমেশনটাকে খোঁজার জন্যে তুমি রিসার্চটা যখন করবে কোনো পার্টিকুলার টপিক নিয়ে, সেটা হচ্ছে তোমার এক্সপ্লোরেটরি রিসার্চ, মানে এক্সপ্লোর করছো নলেজটাকে। তবে এখানে কতগুলো লেখা আছে, ইন দিস টাইপ অফ ডিজাইন রিসার্চ ট্রাই টু আনকভার দ্য হিডেন অ্যান্ড আননোন ফ্যাক্ট অ্যান্ড ফেনোমেনা। তার মানে কি বলেছে, যে কথাগুলো বললাম, যে তুমি এখানে কি করবে, এটা এমন এক ধরনের রিসার্চ যেখানে তুমি কি করবে, কিছু হিডেন প্রবলেম, যে প্রবলেমগুলো আগে থেকে তুমি জানো না, আননোন প্রবলেম, সেই প্রবলেমগুলো, সেই হিডেন প্রবলেমগুলোকে তুমি ফাইন্ড আউট করার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। তো সেই ধরনের প্রবলেমকে নিয়ে যখন তুমি জানার চেষ্টা করবে, সেটা হচ্ছে তোমার এক্সপ্লোরেটরি রিসার্চ। ক্লিয়ার? তারপরে দেখো এখানে পরের পয়েন্ট কি লেখা আছে, ইট ইজ কন্ডাক্টেড ফর এ রিসার্চ প্রবলেম when the researcher has no past data। তার মানে কি বলেছিল, যে কথাগুলো বলছি, যে কোনো পাস্ট ডেটা মানে কোনো পাস্ট ইনফরমেশন। এই যে তোমাদের কাশ্মীর ঘুরতে যাওয়ার কথা বললাম, যে কাশ্মীর সম্পর্কে ওখানে ওয়েদার কেমন, ওখানকার এনভায়রনমেন্ট কেমন, ওখানে গেলে তোমার কি কি প্রিকশন তোমাকে নিয়ে যেতে হবে, সেই সম্পর্কে কোনো ইনফরমেশন কিন্তু তুমি জানো না, বা ইউটিউব বা গুগলে সেরকম কোনো ইনফরমেশন নেই। সেই মানে রিসার্চের ভাষায় কোনো অ্যাভেলেবেল তেমন কোনো লিটারেচার নেই। সেই ধরনের টপিক নিয়ে যখন তুমি কাজ করবে, তখন সেটা হবে এক্সপ্লোরেটরি রিসার্চ। বা কি বলেছে, অর অনলি এ ফিউ স্টাডি ফর রেফারেন্স, মানে সামান্য কিছু, হয়তো একটা দুটো ছোট কিছু ইনফরমেশন, ছোট কিছু তথ্য থাকতে পারে, মূলত বেশিরভাগটাই থাকবে না। আননোন কোনো একদম প্রবলেম, নতুন কোনো একদম কোনো কিছু ইনফরমেশন যেটার মধ্যে থাকবে না, সেই ধরনের কোনো টপিক বা সেই ধরনের কোনো বিষয় নিয়ে যখন তুমি রিসার্চ করবে, সেটা হচ্ছে তোমার এক্সপ্লোরেটরি রিসার্চ।
আবার এখানে দেখো এই কথাগুলোই লেখা আছে, এক্সপ্লোরেটরি রিসার্চ স্টাডি সিক দ্য অ্যান্সার এ কোশ্চেন আর ডেস অফ ফিনোমেনা, মানে কোনো একটা আননোন প্রবলেমকে তুমি সলভ করছে। তবে মূলত একটা কথা মাথায় রাখবে, এক্সপ্লোরেটরি রিসার্চটা হচ্ছে মূলত আমরা যখন কোনো রিসার্চ করি পাইলট স্টাডি বলে একটা কথা তোমরা পাবে। সেই পাইলট স্টাডির ক্ষেত্রে এই রিসার্চটা মূলত করা হয়। ধরো আমি একটা কোনো কিছুর এফেক্ট দেখতে চাইছি, তাহলে সেই এফেক্টটা আমি আগে থেকে যদি আমি রিসার্চ শুরু করার আগে কি করব, আমি একটা পাইলট স্টাডি করব যে আমার যে রিসার্চটা আমি যেটা ভাবছি সেই রিসার্চটা কি সঠিক কিনা সেটা জানার জন্য কিন্তু এই পাইলট স্টাডিতে অনেক সময় করা হয়, যাকে এই এক্সপ্লোরেটরি রিসার্চের মধ্যে যে আমি যেটা ভাবছি, কারণ এই সম্পর্কে তোমার কাছে আগে থেকে কোনো ইনফরমেশন বা কোনো নলেজ, কোনো তথ্য এই জাতীয় কিছু তোমার কাছে নেই। নেই বলে তুমি কি করছো, একটা পাইলট স্টাডি করছো। রিসার্চ করার পূর্বে প্রি টেস্ট একটা তুমি নিচ্ছ যে আমি যেটা ভাবছি বা যেটা মনে করছি সেটা কি সঠিক, বা রিসার্চটা কি আমি ফুললি কমপ্লিট করতে পারবো, এই জন্য একটা পাইলট স্টাডিটা করা হয়। আবার এখানে দেখো কি বলেছে, এই যে যে এখানে এক্সপ্লোরেটরি রিসার্চের ক্ষেত্রে ম্যানিপুলেট বাই দ্য রিসার্চার, এই যে এই রিসার্চের মধ্যে কোনো ম্যানিপুলেট কিন্তু করতে পারবে না, ডাজ নট অ্যালাউ। যে তুমি এখানে ইচ্ছা হলো যে তোমার মতো কোনো ভেরিয়েবলকে তুমি ম্যানিপুলেট করলে সেটা কিন্তু তোমার মতো করা যাবে না। অ্যাজ ইট ইজ তুমি যা রিসার্চের মধ্যে যে যে প্রবলেম বা যে যে ফাইন্ড আউট গুলো খুঁজতে চেষ্টা করবে সেখানে কোনো কিছুকে তুমি ম্যানিপুলেট করতে পারবে না। দেখো এখানে আরেকটা কথা লেখা আছে, ক্যান নট বি কমপ্লিটেড কন্ট্রোল এনভায়রনমেন্ট, কারণ এই এখানে দেখো তুমি একটা আননোন ফ্যাক্টরকে যখন তুমি কোনো কিছুকে জানার চেষ্টা করবে তাহলে কি সেই সম্পর্কে তোমার ওখানকার যে ওয়েদার বা রিসার্চ তুমি যখন শুরু করবে সেই সম্পর্কে কিন্তু তোমার কি করবে যে কন্ট্রোল, কারণ তুমি একটা ট্রিটমেন্ট যখন দেওয়া হয়, সাধারণত আমরা আসবো যে কখন আমরা কন্ট্রোল করতে পারবো আমাদের রিসার্চের মধ্যে, কিন্তু এই এক্সপ্লোরেটরি রিসার্চের মধ্যে কিন্তু কোনো কন্ট্রোল তুমি করতে পারবে না। আর এই এক্সপ্লোরেটরি রিসার্চকে কি বলা হয় অনেক সময়, ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথড আর ডিডাকটিভ মেথডটা কি সেটা তোমাদের আমি আগেই বলে দিয়েছি। ইন্ডাকটিভ কথাটার অর্থ হচ্ছে কি করে, ইন্ডাকটিভ কথার অর্থ হচ্ছে প্লাস সিম্বল দিয়ে বোঝাতে বলেছিলাম যে ইন্ডাকটিভ মিনস ইনক্রিজ করছে, যে নলেজটা তোমার কি করছে পার্টিকুলার কোনো স্পেসিফিক নলেজ, সেই নলেজটাকে যখন ডেভেলপ করছে ইন জেনারেল সবার ক্ষেত্রে। এক্সপ্লোরেটরি রিসার্চে কি করছে দেখো, এক্সপ্লোরেটরি রিসার্চ একদম আননোন কোনো কিছু ইনফরমেশন যেটা আমাদের কাছে নেই, সেই ধরনের কোনো প্রবলেম বা সেই ধরনের কিছু সমস্যা তুমি সমাধান করছো, মানে নতুন কিছু ইনফরমেশন তুমি আনছো, তার মানে কি এটা ইন্ডাকটিভ প্রসেসের মধ্যে কিন্তু এক্সপ্লোরেটরি রিসার্চটা হয়। আবার এটাকে কি বলছে যে ইটস এ কোশ্চেন হাউ লং, কত দূর পর্যন্ত যাবে, হ্যাঁ কত দূর পর্যন্ত এই রিসার্চটা হবে, সেইটা হচ্ছে তোমার এক্সপ্লোরেটরি রিসার্চ, যে তুমি কিছু ওটা করতে যাচ্ছ সেই সম্পর্কে তোমার কোনো আগে থেকে কোনো তথ্য নেই, তার মানে রিসার্চটা কি এটা লম্বা সময় ধরে হতে পারে, সেই জন্য এটাকে বলছে হাউ লং, কত সময় ধরে রিসার্চটা হবে। একটা সিম্পল বোঝার জন্য দেখো একটা এক্সাম্পল দিয়েছি, হাউ টু ইমপ্রুভ মেন্টাল হেলথ অফ ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্টস, যে ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্টদের কিভাবে তুমি মেন্টাল হেলথ ডেভেলপ করবে। তাহলে এই যে ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্টদের তুমি যে মেন্টাল হেলথ ডেভেলপ করবে সেই সম্পর্কে কোনো অ্যাভেলেবেল লিটারেচার, কোনো অ্যাভেলেবেল পেপার, অ্যাভেলেবেল সোর্স তোমার কাছে ধরো নেই। এখন তোমার কাছে যদি অ্যাভেলেবেল সোর্স বা লিটারেচার যদি না থাকে তাহলে কি হয়, তোমার সে ডাইরেকশন তুমি পাচ্ছ না যে কিভাবে আমি এই ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্টদের মেন্টাল হেলথ ডেভেলপ করবো। তাহলে কি হচ্ছে, তুমি যখন তোমার কাছে কোনো ডাইরেকশন নেই তাহলে এই রিসার্চটা যখন তুমি করবে বিভিন্ন প্রকার টেস্ট বা বিভিন্ন প্রকার এক্সপেরিমেন্ট করে, তখন কি হবে, তখন রিসার্চটা দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে তোমাকে করতে হবে, দীর্ঘবার অনেকবার তোমাকে ট্রাই করতে হবে, করতে করতে অনেকবার তুমি নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে, এবং সেই সম্পর্কে কি হবে কত দূর পর্যন্ত যেতে পারে সেই সম্পর্কে কিন্তু তোমার কোনো ধারণা থাকবে না। এই ধরনের রিসার্চের করার ক্ষেত্রে এরকম আননোন কোনো প্রবলেম যখন তুমি কোনো রিসার্চকে সলভ করবে তখনই মূলত কি হয়, একটা পাইলট স্টাডি করা হয়, এবং পাইলট স্টাডিটা কিন্তু ভীষণভাবে জরুরি এই এক্সপ্লোরেটরি রিসার্চ এই ধরনের কোনো প্রবলেমকে যখন শর্ট আউট করার জন্য। তাহলে মূলত অনেক সময় তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের রিসার্চে পাইলট স্টাডি করাটা খুব জরুরি, তখন কিন্তু উত্তর হবে এক্সপ্লোরেটরি রিসার্চ, মানে কোনো একটা অজানা বিষয় বা অজানা কোনো তথ্য, অজানা কোনো প্রবলেম যেটা সম্পর্কে তোমার কাছে নলেজের অভাব আছে, যেটা সম্পর্কে প্রপার ইনফরমেশন নেই, সেই ধরনের কোনো রিসার্চ যখন তুমি নলেজটাকে এক্সপ্লোর করছো
সেই ধরনেরটাকে আমরা বলবো এক্সপ্লোরেটরি রিসার্চ। ক্লিয়ার? মানে তোমার একটা আইডিয়াকে ডেভেলপ করা, মানে এক্সপ্লোরেটরি রিসার্চ শুরু করতে যখন যাচ্ছ তার আগে পাইলট স্টাডি কেন করছি? একটা আইডিয়াটাকে গেইন করার জন্য, একটা আইডিয়া তৈরি করার জন্য, একটা প্রি টেস্ট তুমি নিচ্ছ যাতে আমার রিসার্চটা সঠিক ওয়েতে যাচ্ছে কিনা। এইটা হচ্ছে মূলত এক্সপ্লোরেটরি রিসার্চ। এইবার ধরো এইখানে দেখো আমি কতগুলো স্টেপস টু কন্ডাক্ট এক্সপ্লোরেটরি রিসার্চ, যে এক্সপ্লোরেটরি রিসার্চ করতে গেলে আমাদের কি কি স্টেপস নেওয়া দরকার। প্রথম দেখো কি রয়েছে, ডিফাইন অফ রিসার্চ প্রবলেম। তাহলে দেখো এই যে প্রবলেমটাকে সবটাই কি হবে, রিসার্চ শুরু করার আগে প্রবলেমটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। সমস্ত রিসার্চের ক্ষেত্রেও একই ব্যাপার, এক্সপ্লোরেটরি রিসার্চও তার ব্যতিক্রম নয়। এক্ষেত্রেও তার প্রসিডিওর অন্য অন্য রিসার্চের মতনই, কিন্তু এক্সপ্লোরেটরি রিসার্চের প্রবলেম কেমন ধরনের হওয়া উচিত? এমন একটা প্রবলেম হবে যে প্রবলেমটা সম্পর্কে প্রপার নলেজ, প্রপার এভিডেন্ট, কোনো তথ্য সেইভাবে কিন্তু থাকবে না। একটা সম্পূর্ণ আননোন, একটা সম্পূর্ণ নতুন কোনো সমস্যাকে তুমি ফাইন্ড আউট করবে, সেটা হচ্ছে তোমার এক্সপ্লোরেটরি রিসার্চ। তাহলে সবারই কি করবো, আমি সেই ধরনের কোনো একটা প্রবলেমকে আমি বেছে নেব। তারপরে কি করব, কন্ডাক্ট দ্য লিটারেচার রিভিউ। যদি সেই রিলেটেড আমরা যদি কোনো লিটারেচার না পাই সরাসরি, তাহলে তার কাছাকাছি লিটারেচার, রিভিউ অফ লিটারেচার কত প্রকার আমরা আসবো যখন রিভিউ করাবো তখন, সেই ধরনের লিটারেচার, সেই রিলেটেড কিছু লিটারেচার কিন্তু আমাদেরকে সবার আগে দেখতে হবে। তারপরে কি করব, ফর্মুলেটের হাইপোথিসিস, একটা হাইপোথিসিস আমাদেরকে ফর্মুলেট করতে হবে। সেই ফর্মুলেট করার পরে আমাদের ডেটা কালেকশন করতে হবে, ডেটা কালেকশন করার পরে অ্যানালাইজ ডেটা করতে হবে, তারপরে ড্র কনক্লুশন করতে হবে। দেখো অন্য অন্য রিসার্চেও এই স্টেপগুলোকে ফলো আপ করতে হয়। সেম এক্সপ্লোরেটরি রিসার্চের ক্ষেত্রেও সেম একইভাবে এই স্টেপগুলোকেই তোমাকে ফলো করতে হবে। তাহলে কিন্তু এক্সপ্লোরেটরি রিসার্চের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কিন্তু যে প্রবলেমটাকে তুমি ফাইন্ড আউট করবে, এমনভাবে প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে হবে যাতে তুমি কোনো একটা বিষয়কে, কোনো একটা সমস্যাকে এক্সপ্লোর করছো, ডিটেলস এক্সপ্লোর করছো, যেটা সম্পর্কে তোমার পূর্বে কোনো ধারণা, পূর্বে কোনো নলেজ, পূর্বে কোনো লিটারেচার সেইভাবে অ্যাভেলেবেল নেই। সেই ধরনের গবেষণা বা সেই ধরনের রিসার্চকে আমরা এক্সপ্লোরেটরি রিসার্চ বলবো। এবং এই এক্সপ্লোরেটরি রিসার্চ মূলত লং টাইম ধরে হয়ে থাকে, দীর্ঘ সময় ধরে হয়ে থাকে। এবার এই ধরনের রিসার্চ করতে গেলে আমাদের কি হয়, রিসার্চ করতে গেলে আমাদেরকে কিছু এই যে ডেটা বলেছি, বিভিন্ন প্রকার ইনফরমেশন কালেক্ট করতে হয়। তাহলে সেই ইনফরমেশন গুলোকে আমরা কিভাবে কালেক্ট করব, তার তো দুটো সোর্স। ডেটা আমরা কিভাবে কালেক্ট করতে পারি, মূলত তোমরা সবাই জানো ডেটা আমরা কিভাবে কটা সোর্সের মাধ্যমে কালেক্ট করতে পারি, মূলত দুটো সোর্স, একটা হচ্ছে প্রাইমারি সোর্স আর একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। তাহলে এই প্রাইমারি সোর্সগুলো কি কি, দেখো সার্ভে অর পোল। মানে তুমি একটা সার্ভে করছো, বিভিন্ন কোশ্চেনিয়ার দিয়ে তুমি বাড়ি বাড়ি যাচ্ছ, সেখান থেকে কিছু ইনফরমেশন পাচ্ছ, বা তুমি সেই ব্যক্তি বা সেই সাবজেক্টের স্যাম্পেলের কাছে তুমি পৌঁছাচ্ছ, তার কাছ থেকে সরাসরি কিছু ইনফরমেশন জানার চেষ্টা করছো, কিছু অবজার্ভ করে দেখছো। তাহলে এই সার্ভের মাধ্যমে তুমি কিন্তু সেই ধরনের ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারো। আবার সাবজেক্টের থেকে কি করছো, ইন্টারভিউ নিচ্ছ, ইন্টারভিউ নিয়েও কিন্তু তুমি সেই ইনফরমেশনগুলো কালেক্ট করছো। আবার কোনো পার্টিকুলার ফোকাস গ্রুপের উপর তাদের অবজার্ভ করছো, বা কোনো একটা গ্রুপকে তুমি একটা পার্টিকুলার টপিক দিয়ে কোনো সমস্যা দিয়ে দিলে, সেই সমস্যাটাকে একটু সাবজেক্ট এক্সপার্ট দিয়ে দিলে সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করছো। তাহলে একটা পার্টিকুলার গ্রুপের ক্ষেত্রে তুমি সেটাকে অবজার্ভ করতে পারো। আবার কোনো কিছুকে তুমি অবজার্ভ করছো। তাহলে এই সমস্তগুলো কি তোমার প্রাইমারি সোর্স, যে সোর্স থেকে তুমি এক্সপ্লোরেটরি রিসার্চের জন্য তুমি সমস্ত প্রকার ইনফরমেশন কালেক্ট করতে পারো। আবার এই সেকেন্ডারি সোর্সের ক্ষেত্রে আবার দেখো অনলাইন রিসার্চ করতে পারো, বিভিন্ন প্রকার লিটারেচার সার্চ করতে পারো, কেস স্টাডি অফ দ্য রিসার্চ সার্চ করতে পারো। এইগুলো কি এক্সপ্লোরেটরি যে রিসার্চ তুমি করবে, তার যে ডেটা কালেকশন করবে তুমি, সেই ডেটা কালেকশনের বিভিন্ন প্রকার সোর্স, যে এখানে দুই ধরনের সোর্সই আমরা এই রিসার্চের ক্ষেত্রে আমাদেরকে করতে পারি, কারণ এই রিসার্চ সম্পর্কে প্রপার ধারণা তোমার মধ্যে থাকে না। সেই কারণে মূলত দু ধরনের ডেটা সোর্সই ভীষণভাবে জরুরি, যে প্রাইমারি সোর্স থেকেও আমরা বিভিন্ন প্রকার ইনফরমেশন কালেক্ট করে আমরা এক্সপ্লোরেটরি রিসার্চ করতে পারি, আবার সেকেন্ডারি সোর্স থেকেও কিন্তু বিভিন্ন প্রকার ইনফরমেশন নিয়ে আমরা এক্সপ্লোরেটরি রিসার্চকে করতে পারি। ক্লিয়ার? এইবার আসছি দেখো পরের যে টপিক, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট ইন ফিজিক্যাল এডুকেশনের মধ্যে, যেটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল রিসার্চ। দেখো কথাটা যদি তুমি ভালো করে বোঝো, যে এক্সপেরিমেন্টাল রিসার্চ, এই এক্সপেরিমেন্টাল রিসার্চটা কি, এক্সপেরিমেন্ট, কোনো কিছুকে তুমি এক্সপেরিমেন্ট করছো,
কোনো একটা তুমি ধরো কোনো একটা টেস্ট বা কোনো একটা ট্রেনিং শিডিউল তুমি একটা তৈরি করেছো, তার এফেক্ট কি পড়ছে কোনো সাবজেক্টের উপর, সেইটাকে তুমি যখন এক্সপেরিমেন্ট করছো, সেই ধরনের গবেষণাকে এক্সপেরিমেন্টাল রিসার্চ বলে। এখানে কি করছে, এখানে কি বলেছে দেখো, এখানে পরিষ্কার দেখো, এখানে কথাটা যদি লেখো যে এফেক্ট অন পার্টিকুলার ভেরিয়েবল অন এ ফেনোমেনা বাই কিপিং দ্য আদার ভেরিয়েবল কনস্ট্যান্ট অ্যান্ড কন্ট্রোল। এখানে মূলত বলছে যে একটা ভেরিয়েবল বা একটা টেস্ট এফেক্ট তুমি অন্য ভেরিয়েবলের উপর কিভাবে পড়ছে আদার ভেরিয়েবলের উপর। ব্যাপারটা হচ্ছে ধরো তুমি একটা কোনো কিছু একটা এক্সপেরিমেন্ট করছো, কোনো একটা টেস্ট বা ফিটনেস বা একটা ট্রেনিং শিডিউল কোনো একটা সাবজেক্টকে দিলে, দেওয়ার পরে সেই সাবজেক্টের মধ্যে কি কি চেঞ্জ আসছে, সেইটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্ট করছো। কোনো একটা ট্রেনিং স্কুল দিলে সেই ট্রেনিং স্কুল দিয়ে দেখা গেল তার মধ্যে কি কি চেঞ্জেস আসছে, সেইটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল রিসার্চ। ধরো আমি আরেকটু সিম্পল ভাবে যদি বলি যে আমি মনে করলাম যে একটা ছাত্রকে ডেলি আমি 10 বার 400 মিটার ট্রাকে দৌড় করাবো, ডেলি 1 সপ্তাহ। এই 400 মিটার দৌড় করানোর পর আমি 1 সপ্তাহ বাদে দেখবো তার মধ্যে কোনো এন্ডুরেন্স বা স্ট্রেংথ বা স্পিড বা এজিলিটি কোনো কিছু ডেভেলপ হচ্ছে কি হচ্ছে না। এই যে তুমি যে একটা ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল কি, ওই যে তুমি দৌড় করাচ্ছ 400 মিটার ট্রাকে, সেটা একটা তোমার কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরে তুমি কি দেখতে যাচ্ছ, তার বডিতে কোনো ফিটনেস বা এজিলিটি বা এক্সপ্লোসিভ স্ট্রেংথ বা তার হাইট ওয়েট ইত্যাদি কোনো কিছু চেঞ্জ হচ্ছে কি না, সেইটা হচ্ছে তুমি এক্সপেরিমেন্ট করছো কোনো কিছুকে। সেই ধরনের গবেষণা হচ্ছে মূলত এক্সপেরিমেন্টাল রিসার্চ। এখানে মূলত কি হয়, কজেস অ্যান্ড এফেক্ট দেখা হয়, যে তুমি একটা ট্রিটমেন্ট দিলে সেই ট্রিটমেন্টের কি এফেক্ট তুমি পাবে। ক্লিয়ার? তাহলে দেখো ভালো করে বোঝো, এক্সপেরিমেন্টাল রিসার্চ কি, কজ অ্যান্ড এফেক্ট। কোনো একটা কারণ তুমি একটা চাপিয়ে দিলে, এই যে সাবজেক্টকে আমি দৌড়টা করালাম, এটা কারণ, এই দৌড়ানোর ফলে তার কি কি চেঞ্জেস এলো, কি কি এফেক্ট এলো, সেই ধরনের যখন কোনো কিছু রিসার্চ আমরা করব, সেটাই মূলত হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল রিসার্চ আমরা বলবো। তাহলে এই দেখো, এক্সপেরিমেন্টাল রিসার্চ মূলত কোয়ান্টিটেটিভ ইন নেচার, এখানে কিন্তু কোনো কোয়ালিটেটিভ ব্যাপার নেই। এক্সপেরিমেন্টাল রিসার্চ কি করছে, শুধুমাত্র কোয়ান্টিটেটিভ ইন নেচার, মানে আমি ওখানে কিছু ট্রিটমেন্ট দিচ্ছি। এই যে ধরো রিসার্চ করতে গেলে, আসছি দাঁড়াও তার এই পয়েন্টটা বলে নি। এখানে বলেছে দেখো, ওয়ান ভেরিয়েবল ম্যানিপুলেটেড টু সি ইফ ইট হ্যাজ বিন এফেক্ট অন দ্য আদার ভেরিয়েবল। এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে কি বলেছে যে আমি একটা ভেরিয়েবলকে ম্যানিপুলেটেড করলাম, করে তার এফেক্টটা আমি তার দেখতে যাচ্ছি অন্য আদার্স ভেরিয়েবলের উপর। যেমন এই যে ভেরিয়েবল যদি কথাটা আমরা বলি, এখানে যদি আমরা শুধু সিম্পলি যদি এখানে লিখি ভেরিয়েবল, ভেরিয়েবল কত প্রকার আমরা জানি, ভেরিয়েবল 2 প্রকার, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো, সেগুলো তোমরা নিশ্চয়ই জানো। আর যদি না জানো আমরা পরের দিন জানাবো, সিম্পল এইটুকু জেনে নাও, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের হচ্ছে নিজস্ব একটা সত্তা আছে। হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর নিজস্ব একটা সত্তা আছে, যাকে তুমি ছেড়ছাড় করতে পারবে না। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কি, এইটাকে তুমি ম্যানিপুলেট করতে পারবে। ম্যানিপুলেট মানে কি, ছেড়ছাড় করতে পারবে, চেঞ্জ করতে পারবে। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর উপর কোনো ট্রেনিং তুমি দিলে, দিয়ে সেই ভেরিয়েবলের যে তুমি ট্রেনিংটা দিচ্ছ, তার ফলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কি কি প্রভাব পড়ছে। যেমন এই যে তুমি কোনো একটা সাবজেক্টকে একটা ট্রেনিং শিডিউল দিলে, বা তুমি তাকে 100 মিটার দৌড় করালে, এটা এই যে 100 মিটার তুমি দৌড় করাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তুমি এটা কি করলে, 1 সপ্তাহ থেকে দৌড় করাচ্ছ। এই 1 সপ্তাহ দৌড় করার পরে তার কি কি চেঞ্জেস আছে, এই দৌড় করালে কি তার ইন্টারনাল হাইট বাড়ছে, ওয়েট বাড়ছে, তার কি স্পিড এবিলিটি বাড়ছে, এগুলো কিন্তু তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কিন্তু তুমি কাটাছেঁড়া করতে পারবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে কিন্তু করা যাবে না। তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন আসে তোমাদেরকে, বা এই যে এইবার নেটেও এসছে, যে কোন ধরনের ভেরিয়েবলকে তুমি ম্যানিপুলেটেড করা যায়। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেটেড করা যায়। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করে দেখবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কি কি চেঞ্জ হচ্ছে।
ডিপেন্ডেবল ভেরিয়েবল কোনগুলো? ধরো এজ, হাইট, ওয়েট, তোমার ক্যাপাসিটি, যেগুলোকে তুমি চেঞ্জ করতে পারবে না। এটা কেন চেঞ্জ হবে? এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য কিন্তু চেঞ্জ হবে। ক্লিয়ার? তাহলে এই এক্সপেরিমেন্টাল রিসার্চ মূলত এখানে কি করছে? ম্যানিপুলেশন করছে। কি ম্যানিপুলেশন করছি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে ম্যানিপুলেশন করছি, করে তোমার উপরে এফেক্টটা দিচ্ছি যে তোমার ভিতর কি কি এফেক্ট পড়ছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কি কি এফেক্ট পড়বে। আবার এই এই এক্সপেরিমেন্টাল রিসার্চ করার জন্য আমাদের দুটো গ্রুপ থাকে, একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ। এইগুলো আমরা যখন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন যখন আমরা পড়াবো তখন আমরা সেগুলোকে ডিটেলসে বলবো। এখন শুধু জাস্ট জেনে নাও এক্সপেরিমেন্টাল রিসার্চটা কি, এবং এই এক্সপেরিমেন্টাল রিসার্চটা কি সেইটুকু শুধু জানো। যখন আমরা ডিটেলসে রিসার্চ ডিজাইন চ্যাপ্টারে আসবো তখন আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনগুলোকে পড়াবো। এইবার এখানে আরেকটা কথা আছে, দেখো, মোস্টলি ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টাল রিসার্চ কমপ্লিটলি কন্ট্রোল এনভায়রনমেন্ট। কন্ট্রোল এনভায়রনমেন্ট কেন বলছি? এখানে তুমি ফুললি কন্ট্রোল করছো এনভায়রনমেন্টকে। কেন? কারণ আমি এই যে তুমি যে একটা ট্রেনিংটা দিচ্ছ, দেখা গেল কোনো অ্যাথলিটকে তুমি একটা বদ্ধ ঘরের ভিতর ট্রেনিং দিতে চাইছো, প্রতিদিন কি করছো? একটা বদ্ধ ঘরের ভিতর তার একটা সেই ঘরের টেম্পারেচার উপর কন্ট্রোল আছে তোমার, সেই টেম্পারেচার উপর কন্ট্রোল করে তুমি সেই অ্যাথলিটকে ট্রেনিং এর এফেক্ট দেখতে চাইছো। তাহলে এক্ষেত্রে কি তুমি একটা সেই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো যে তুমি চাপাচ্ছ, তুমি মনে করছো যে আমি একটা অ্যাথলিটকে -ডিগ্রি টেম্পারেচারে বা 0 ডিগ্রি টেম্পারেচারেই তাকে আমি ট্রেনিংটা দেবো। ক্লিয়ার? তাহলে তার জন্য তোমাকে প্রপার এনভায়রনমেন্ট দরকার। তাহলে সেই এনভায়রনমেন্ট অ্যাজ এ রিসার্চার তুমি সেটাকে কন্ট্রোল করছো। কিন্তু অন্য অন্য রিসার্চের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো এনভায়রনমেন্টকে কন্ট্রোল করা যায় না, কারণ সেক্ষেত্রে কোনো কিছু তুমি ট্রিটমেন্ট দিচ্ছ না। একমাত্র এক্সপেরিমেন্টাল রিসার্চে কিন্তু তুমি কিন্তু কোনো কিছু ট্রিটমেন্ট দিচ্ছ। এই জন্য এক্সপেরিমেন্টাল রিসার্চকে কি করছো? তুমি যে ওয়েদার কন্ডিশনে ট্রেনিংটা দিতে চাইছো সেইটাকে কি করছো? তুমি ফুললি অ্যাজ এ তুমি রিসার্চার সেটাকে কন্ট্রোল করতে পারছো। আর এক্সপেরিমেন্টাল হিসেবে একটা কি বলেছে? অ্যান্সার দা কোশ্চেন হোয়াট উইল বি। হোয়াট উইল বি মানে এই যে ট্রেনিংটা দিতে যাচ্ছ, এই ট্রেনিং এর ফলে তার কি কি চেঞ্জ হতে পারে, কি এফেক্ট তার মধ্যে পড়বে। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর আমি যে ট্রেনিংটা দেব সেই ট্রেনিং এর ফলে তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কি এফেক্ট পড়বে। যে আমি একটা দেখলাম যে আমি একটা ছেলেকে রোজ বললাম তুমি 10 বার ওই একটা ব্যালেন্স বিমে ঝুলে থাকো 1 মিনিট করে, তো ঝুলে দেখবে তোমার হাইটটা বাড়বে। এটা যদি আমি প্রবলেম হয় তাকে 10 বার এই যে ঝুলতে বলছি ডেলি, দিয়ে 1 মাস বা 2 মাস পরে আমি দেখছি তার হাইটটা ডেভেলপ হচ্ছে কিনা, তাহলে এই যে ঝুলতে বলছি তাকে, সেটা হচ্ছে তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবার ডিপেন্ডেবল ভেরিয়েবল কি দেখবো? এইটার ফলে তার ডিপেন্ডেবল ভেরিয়েবলে হাইটটা বাড়ছে কি বাড়ছে না। সেই জন্য বলছে হোয়াট উইল বি, কি হতে পারে। ক্লিয়ার? এখানে দেখো কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলেছি, যে এখানে এই কথাগুলো ভালো করে মনে হয় যে একটা এক্সপেরিমেন্টাল রিসার্চে কিন্তু এই পয়েন্টগুলো অবশ্যই থাকবে। এই পয়েন্টগুলো থাকলেই তবেই আমরা তাকে এক্সপেরিমেন্টাল রিসার্চ বলবো। কি বলবো? কেন এক কথা বলেছি? ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন কাকে ম্যানিপুলেশন করব? ভেরিয়েবলকে ম্যানিপুলেশন করব, তাই তো? ভেরিয়েবলকে ম্যানিপুলেশন করব। ভেরিয়েবল কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে কাদেরকে আমরা ট্রেনিং, কাদেরকে আমরা ম্যানিপুলেশন করতে পারবো? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে করতে পারবো না। আমরা কাদেরকে ম্যানিপুলেট করব? এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করব। কোনো একটা ট্রেনিং দেব, কোনো একটা এফেক্ট দেখবো, সেই এফেক্টটা দেখার কাদের উপরে দেখবো? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর দেখবো। মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আমি সেই সাবজেক্টকে দিলাম, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফলে তার সেই সাবজেক্টের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে কি কি চেঞ্জেস আসছে সেটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাহলে এখানে ম্যানিপুলেশন আমরা কাকে করব? কোন কোন ধরনের ভেরিয়েবলের উপর করব? অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর করব। আর এই এক্সপেরিমেন্টাল রিসার্চে কি করে? কজ অ্যান্ড এফেক্ট করে। হ্যাঁ, কি কি চেঞ্জেস হচ্ছে, সেই কজেসটা কেন চেঞ্জেস হচ্ছে তার ইফেক্টটা কিন্তু দেখবি, যেটাকে কজ অ্যান্ড এফেক্ট বলা হয়। এটাকে কি বলছে? কোয়ান্টিটিভ অ্যাপ্রোচ। আর কি হচ্ছে? আনবায়াস। এখানে কোনো বায়াসনেস থাকা যাবে না, যদি বায়াস থাকে তাহলে কিন্তু রিসার্চের রেজাল্ট সঠিক হবে না। আর এখানে কি করছে? আর একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট। ক্লিয়ার? এখানে দেখো একটা উদাহরণ দিয়েছি ছোট্ট, এফেক্ট অফ 4 উইক এক্সারসাইজ প্ল্যান অন ওবেস ফিমেল। তাহলে তুমি দেখছো যে একটা 4 সপ্তাহের একটা ট্রেনিং প্ল্যান করেছো, এক্সারসাইজ প্ল্যান করেছো, কাদের জন্য করেছো? ওবেসিটি ফিমেলদের জন্য করেছো। যারা ওবেস মহিলা তাদেরকে একটা 4 সপ্তাহ ট্রেনিং দিয়ে দেখতে চাইছো যে এই ট্রেনিং এর ফলে তাদের ওবেসিটি লেভেলটা কমছে না বাড়ছে। তাহলে এক্ষেত্রে এই যে যে তুমি ওবেসিটি ফিমেলদের তুমি দিচ্ছ, কি দিচ্ছ? একটা এক্সারসাইজ প্ল্যান দিচ্ছ।
তাহলে এই এক্সারসাইজ প্ল্যানটা কি, এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবলটাকে এক্সারসাইজ প্ল্যানটা দিচ্ছ, কেন দিচ্ছ, তার মধ্যে এই ওবেসিটি, এই যে ওবেস যে ক্যাটাগরি ওবেসিটি, সেই ওবেসিটি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ওবেসিটির কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না, ক্লিয়ার? এইটা হচ্ছে মূলত এক্সপেরিমেন্টাল রিসার্চ, সিম্পল। তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চটা কি, এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে তুমি কোনো কিছু ট্রিটমেন্ট দিচ্ছ, কোনো সাবজেক্টকে কোনো কিছুর এফেক্ট খোঁজার চেষ্টা করছো, কোনো একটা ট্রিটমেন্ট দিলে বা কোনো একটা ট্রেনিং দিলে সেই ট্রেনিং এর ফলে তার কি কি চেঞ্জেস আসছে, সেই চেঞ্জেসগুলোকে যখন তুমি দেখবে এফেক্ট, তাকেই আমরা বলবো এক্সপেরিমেন্টাল রিসার্চ, ক্লিয়ার? এবার যখন এক্সপেরিমেন্টাল রিসার্চ যখন আমরা ডিজাইন করব বা রিসার্চ ডিজাইন যখন আমরা আলোচনা করব, তখন আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ সম্পর্কে আরো বিস্তারিত আমরা তোমাদেরকে তখন বলবো। এইবার দেখো এই এক্সপেরিমেন্টাল রিসার্চ স্ট্রাকচার বলে একটা জিনিস রেখেছি, যে এক্সপেরিমেন্টাল রিসার্চটা কিভাবে হচ্ছে। প্রথমে আমরা কি করবো, কোনো একটা এক্সপেরিমেন্টাল প্রবলেমটাকে ফাইন্ড আউট করবো, মানে এটাকে বলছি এক্সপেরিমেন্টাল রিসার্চ। তারপরে কি করবো, এক্সপেরিমেন্টাল ডিজাইন আমরা করবো। এই ডিজাইনটা কি আমরা পরের দিনে, আমরা পরে যখন রিসার্চ ডিজাইন করবো তখন আমরা সেটাকে জানবো। তারপরে কি করছি, এক্সপেরিমেন্টাল টাইপ। আমরা ওই যে এক্সপেরিমেন্টাল রিসার্চকে আমরা দুভাগে ভাগ করেছিলাম মনে আছে, সেখানে এক্সপেরিমেন্টাল টাইপের মধ্যে কত ধরনের এক্সপেরিমেন্টাল রিসার্চ, মূলত 3 ধরনের। একটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল, কাজী এক্সপেরিমেন্টাল, এক্সপোজ ফ্যাক্টর এক্সপেরিমেন্টাল। এর মধ্যে থেকে এবার আমাকে দেখতে হবে, আমরা তো এক্সপেরিমেন্টাল রিসার্চটাকে বললাম স্যার, তাহলে ট্রু এক্সপেরিমেন্টাল, কাজী এক্সপেরিমেন্টাল, এক্সপোজ ফ্যাক্টর, এই যে প্রকারভেদ আছে, তাহলে আমার রিসার্চটা কোন প্রকার। যখন এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চের তোমাদের এই যে কন্ডিশনগুলোকে বললাম, এই সমস্ত কন্ডিশনগুলো যখন তোমার ফুলফিল করবে, সেটা হবে তোমার ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ। আবার কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ কখন, যখন এর মধ্যে কোনো একটা ফ্যাক্টরকে ফ্যাকচুয়েট করবে, কোনো একটা সমস্ত যে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে কন্ডিশনগুলো আছে তার মধ্যে কোনো একটা কন্ডিশন যখন ফুলফিল করবে না, তখন সেটা হবে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ। আর এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ, এটা কিন্তু তোমার দেখবে এক্সপেরিমেন্টাল রিসার্চও আছে, আবার নন এক্সপেরিমেন্টাল রিসার্চও আছে। এক্সপোজ ফ্যাক্টরটা কি আমরা সেটা পরে আমরা জানছি, ক্লিয়ার? তারপরে দেখো এখান থেকে তুমি যখন এক্সপেরিমেন্টাল রিসার্চের টাইপ তোমার ঠিক হলো যে হ্যাঁ আমারটা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ, তারপরে আসছে কি এক্সপেরিমেন্টাল মেথড। এই এক্সপেরিমেন্টাল মেথড কি, কোন ধরনের এক্সপেরিমেন্টাল রিসার্চ, ল্যাবরেটরি মেথড, ফিল্ড এক্সপেরিমেন্টাল, না ন্যাচারাল এক্সপেরিমেন্টাল। ল্যাবরেটরি যেগুলো ল্যাবের মধ্যে যেগুলো ফুললি তোমার কন্ট্রোলের মধ্যে থাকবে, সেটা হচ্ছে তোমার ল্যাবরেটরি এক্সপেরিমেন্টাল। যেখানে তুমি ফিল্ড এক্সপেরিমেন্টাল কি, আর্টিফিশিয়াল কোনো একটা কিছু ইকুইপমেন্ট নিয়ে যখন তুমি সেটাকে করবে, সেটা হচ্ছে তোমার ফিল্ড এক্সপেরিমেন্টাল। আর একটা হচ্ছে কি ন্যাচারাল এক্সপেরিমেন্টাল, যেখানে তুমি একদম ন্যাচারালি কোনো কিছু অবজার্ভ করবে, সেটা হচ্ছে তোমার ন্যাচারাল এক্সপেরিমেন্টাল রিসার্চ। এই হচ্ছে মূলত এক্সপেরিমেন্টাল রিসার্চের স্ট্রাকচার। এরপরে আছে দেখো আরো কিছু সাম আদার্স টাইপ অফ রিসার্চ, যেগুলোকে তোমাদেরকে এক কথায় জেনে নাও। সেটা হচ্ছে ওয়ান টাইম রিসার্চ। ওয়ান টাইম রিসার্চ আমরা কাকে বলবো, যে রিসার্চ শুধুমাত্র একবারই করা যাবে, দ্বিতীয়বার কিন্তু সেই ধরনের রিসার্চ করা যায় না। এই জন্য একে বলে থাকো রিসার্চ কনফার্ম টু এ সিঙ্গেল টাইম অফ পিরিয়ড, মানে একবারই সম্ভব, দ্বিতীয়বার কিন্তু এই ধরনের রিসার্চ হবে না। তোমাদের একটা এক্সাম্পল, যেমন এই যে পপুলেশন কন্ট্রোল বা পপুলেশন যখন কাউন্ট হয়, গোটা 10 বছর অন্তর যখন সেন্সাস হয়, যখন বাড়ি বাড়ি সার্ভে করে যখন রিসার্চটা করা হয়, সেই রিসার্চটা হয়ে যাওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার কিন্তু সেম রিসার্চ কিন্তু হবে না, হলে কিন্তু রেজাল্ট পাল্টে যাবে। তাহলে বা তোমার হাইট যদি একবার মেজার করা হয়, 1 মাস পরে কি তোমার হাইটটা যদি মেজার করি একই থাকবে? নিশ্চয় থাকবে না। তাহলে সিঙ্গেল টাইম অফ পিরিয়ড একবারই যে ধরনের রিসার্চ করা যায়, তাদেরকে আমরা কি বলবো, ওয়ান টাইম রিসার্চ। যেমন যে পপুলেশন রিসার্চ, সেন্সাস থেকে যে পপুলেশন জনসংখ্যার যে রিসার্চ প্রতি 10 বছর অন্তর অন্তর হয়, সেই ধরনের রিসার্চ কিন্তু ওয়ান টাইম রিসার্চ বলা হয়। আবার লংগিটিউডিনাল রিসার্চ কি বলেছে, লংগিটিউডিনাল রিসার্চ হচ্ছে দেখো লং টাইম ধরে কোনো যখন রিসার্চ করছি, সেভারাল টাইম পিরিয়ড, দীর্ঘদিন ধরে কোনো কিছুকে একটা খোঁজার চেষ্টা করছি, সেটাকে আমরা বলবো লংগিটিউডিনাল রিসার্চ। যেমন এখানে দেখো কোনো কিছুকে ডিসকভার করছি, কোনো কিছুকে ইনভেনশন করছি, সেটাই হচ্ছে তোমার লংগিটিউডিনাল রিসার্চ। সিম্পল ভাবে এগুলোকে বোঝার চেষ্টা করে। লং টাইম ধরে কোনো একটা রিসার্চ করছি, যেমন ধরো যেমন এই যে হিস্টোরিক্যাল রিসার্চ, এই লংগিটিউডিনাল রিসার্চের মধ্যে পড়ে হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ। হিস্টোরিক্যাল রিসার্চ কি, দেখো হিস্টোরিক্যাল রিসার্চ কোনো একটা কি হয়, হিস্টোরিক্যাল রিসার্চ দীর্ঘদিন ধরে কোনো কিছুকে একটা সঠিক তথ্য বা কোনো একটা অজানা তথ্য, কোনো একটা অজানা ইনফরমেশনকে ফাইন্ড আউট করা হয়, দীর্ঘদিন ধরে সময় লাগে, প্রচুর দিন সময় লাগে, সেই ধরনের রিসার্চকে আমরা কি বলবো, লংগিটিউডিনাল রিসার্চ। তাহলে লংগিটিউডিনাল রিসার্চকে কিন্তু আমরা হিস্টোরিক্যাল রিসার্চ, অনেক সময় কিন্তু এরকম এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আবার
ক্রস সেকশনাল রিসার্চ আমরা কাকে বলবো, যে রিসার্চগুলো একদম শর্ট টাইম পিরিয়ডের মধ্যে হয়ে থাকে, একদম অল্প সময়ের মধ্যে হয়ে থাকে। যেমন ধরো এই যে মূলত ডিসাইডেশন, বিভিন্ন প্রজেক্ট বা অনেক সময় পিএইচডি থিসিসকে আমরা কিন্তু শর্ট টাইম পিরিয়ড বলি। কেন? তার পিএইচডি যে শিডিউল বলছে, স্যার তুমি তো এখন প্রশ্ন করতেই পারো যে স্যার পিএইচডি করতে তো 5 বছর লাগে। হ্যাঁ, 5 বছর লাগে ঠিকই বটে, কিন্তু পিএইচডি করার জন্য বা এই ধরনের ডিসাইডেশন করার জন্য ডেটা কালেকশন যে মেথড বা ডেটা কালেকশন যে প্রসিডিওর, সেটা কিন্তু খুব অল্প কদিনের মধ্যে সেই ডেটাগুলোকে কালেক্ট করা হয়। এই জন্য এই ধরনের রিসার্চকে আমরা ক্রস সেকশনাল রিসার্চ বলি, যে স্বল্প সময়ের মধ্যে রিসার্চগুলোকে করা হচ্ছে। ডায়াগনস্টিক রিসার্চ কোনগুলোকে বলবো? ডায়াগনস্টিক রিসার্চ একদম সিম্পল, এই রিসার্চটাকে ক্লিনিক্যাল মেডিকেল সায়েন্সে কিন্তু এই রিসার্চটা মূলত ব্যবহৃত হয়। যে কোনো একটা পার্টিকুলার মেডিকেল সায়েন্সে কোনো একটা প্রবলেম, কোনো একটা রোগকে ফাইন্ড আউট করছে, হ্যাঁ, করে তার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, সেই ধরনের রিসার্চকে আমরা কি বলবো? ডায়াগনোসিস রিসার্চ বা মেডিকেল রিসার্চ নামে পরিচিত। নেক্সট আছে কি নরমেটিভ রিসার্চ। দেখো নরমেটিভ রিসার্চ কি? এই রিসার্চটা হচ্ছে ধরো কোনো একটা নর্মস, তুমি কোনো কিছু একটা টেস্ট একটা আবিষ্কার করলে, কোনো একটা টেস্ট তুমি আবিষ্কার করলে বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট তুমি আবিষ্কার করলে, সেই ইনস্ট্রুমেন্টের এফেক্ট বা তোমার নর্মস, তুমি যে টেস্টটা আবিষ্কার করলো সেই টেস্টের এফেক্ট তুমি আগে থেকে স্টাবলিশড কোনো নর্মসের সাথে যখন কম্পেয়ার করছো, সেইটা হচ্ছে তোমার নরমেটিভ রিসার্চ। যে কোনো নর্মসের সাথে যখন তুমি তোমার কোনো স্টাবলিশড টেস্ট বা স্টাবলিশড নর্মসের সাথে তুমি যখন কম্পেয়ার করবে, এই এখানে দেখো লেখা আছে অনলি ডেটা আর কালেক্টেড ফ্রম দ্য সার্ভে। মূলত এই নরমেটিভ রিসার্চের ডেটা কালেক্ট হয় কিসের মাধ্যমে? সার্ভের মাধ্যমে। সার্ভে করেই মূলত এই নরমেটিভ রিসার্চের ডেটাগুলো কালেক্ট হয়। এবং তারপরে কি করছে দেখো, অ্যানালাইজ দেম ফ্রম দ্য নর্মস। কোনো নর্মসের সাথে আমরা কম্পেয়ার করবো, অ্যান্ড রেজাল্ট আর ডিক্লিয়ার। ধরো তোমার এই যে ধরো আপার ফিটনেস টেস্ট, মোটর ফিটনেস টেস্ট, এগুলো কি প্রি এস্টাবলিশড নর্মস আছে। তুমি যখন কোনো রিসার্চ করবে, এই নর্মসগুলোর সাথে যখন কম্পেয়ার করতে যাবে, তখন সেটা কি হবে? নরমেটিভ রিসার্চ। ঠিক আছে, এখানে বলেছে নো নিড টু ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন এখানে করা যাবে না। ম্যানিপুলেশন কোন রিসার্চের মাধ্যমে করা যায়? একমাত্র ডিপেন্ডেন্ট এই এক্সপেরিমেন্টাল রিসার্চেই করা যায়। এখানে দেখো একটা এক্সাম্পল বলেছি, দেখো মডিফিকেশন অফ ডিফারেন্ট ফিজিক্যাল এবিলিটি টেস্ট। তুমি কোনো একটা মডিফিকেশন করছো, ডিফারেন্ট ফিজিক্যাল এবিলিটি টেস্টকে মডিফিকেশন করছো, করে তুমি সেই স্টাবলিশ কোনো নর্মসের সাথে কম্পেয়ার করছো, সেইটা হচ্ছে কি নরমেটিভ রিসার্চ। তারপরে দেখো আরেকটা রিসার্চ আছে মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি অনেক সময় কাজে লাগে, যেটা হচ্ছে মিক্সড মেথড। মিক্সড মেথড কোনগুলো বলবো? আমরা জানি মূলত রিসার্চের ডেটা কালেকশনের উপর ভিত্তি করে রিসার্চকে আমরা কত ভাগ করি? দুভাগে। কি কি? কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ। তাহলে এই কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ এই দুটো রিসার্চের সংমিশ্রণ হচ্ছে এই মিক্সড মেথড। এই দুটো যে কোয়ালিটেটিভ থাকবে আবার কোয়ান্টিটেটিভও থাকবে, তখন আমরা তাকে কি বলবো? মিক্সড মেথড বলবো। এইটাকে অনেক সময় কি নামে পরিচিত? প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ নামে পরিচিত। তাহলে দেখো এই যে মিক্সড মেথডকে কি নামে পরিচিত? প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ। তাহলে প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচটা কি? তোমাদের এমসিকিউ আসতে পারে। প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচটা কি? যেখানে হচ্ছে বোথ কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ এর সংমিশ্রণে যখন কোনো রিসার্চ গড়ে উঠবে, তখন আমরা তাকে কি বলবো? মিক্সড মেথড রিসার্চ। ক্লিয়ার? এইবার আসছি দেখো সাম আদার্স টাইপ অফ রিসার্চের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। এই এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চটা কি? এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চকে অনেক সময় আবার কি কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চও কিন্তু বলা হয়। ক্লিয়ার? এই এক্স পোস্ট ফ্যাক্টর মানে কি? পোস্ট মানে কোনো কিছু এক্সপেরিমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো এখানে কি বলেছে, এই লাইনটা দেখো, ইট ইজ আফটার দ্য ফ্যাক্ট। কোনো একটা এক্সপেরিমেন্ট তুমি যখন করছো, সেই এক্সপেরিমেন্ট কিন্তু হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তুমি যখন কোনো কিছুকে দেখছো, সেটা হচ্ছে তোমার এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। এখানে কি বলেছে? you cannot control, you just examine how an already existing independent variable effect on a dependent variable. তাহলে জাস্ট তুমি কি করছো? দেখছো কিভাবে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর চেঞ্জ হলো। এখানে কি করছে? ইন হুইচ ইউ স্টাডি হোয়াট ইউ ক্যানট কন্ট্রোল। তুমি কিন্তু কন্ট্রোল করোনি, সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চে কিন্তু আগে হয়ে গেছে। এক্সপেরিমেন্টাল রিসার্চে হয়ে যাওয়ার পরে তুমি দেখছো যে কিভাবে সেটা হলো, কিভাবে
এই রেজাল্টটা হলো কিভাবে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর এফেক্টটা পড়লো, সেইটা তুমি যখন দেখছো সেইটা হচ্ছে তোমার এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। পোস্ট মানে কি পরে, এক্স মানে পরে, এই জন্য বলছে আফটার দ্য ফ্যাক্ট। এইবার এক্সপোজ ফ্যাক্টরকে আমরা অনেক বলেছিলাম যে এক্সপোজ ফ্যাক্টর মূলত হচ্ছে তোমার দু ধরনের, মূলত এটা হচ্ছে নন এক্সপেরিমেন্টাল রিসার্চও থাকতে পারে, এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যেও থাকতে পারে। এই জন্য দেখো এই কথাটা লেখা আছে, টার্মস আন্ডার ডেসক্রিপটিভ অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেরিমেন্টাল স্টাডি, যেটা ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যেও থাকতে পারে আবার এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যেও থাকতে পারে। আমি তোমাদেরকে আরেকটু সহজভাবে তোমাদেরকে আমি যদি একটু বলি, ধরো তোমার এই যে আমরা বিভিন্ন প্রকার রিসার্চ করি না, রিসার্চ করে ধরো অ্যানালিটিক্যাল রিসার্চ করলাম কোনো একটা, এই যে বললাম যে আমাদের ছেলে মেয়েদের স্ট্রেস লেভেল বেশি, যে এখনকার ছেলে মেয়েদের স্কুল গোয়িং ছেলে মেয়েদের স্ট্রেস লেভেলটা বেশি, তুমি এটা ডেসক্রিপটিভ রিসার্চে পেলে। এবার এইটাকে যখন অ্যানালিটিক্যাল রিসার্চের মধ্যে যাবে, যে এই রিসার্চটা কেন বেশি হলো তার কারণ যখন অনুসন্ধান করবে, মানে রিসার্চ অলরেডি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে সেটাকে তুমি কারণটা যখন অনুসন্ধান করছো, মানে কি ওই যে কেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে তার স্ট্রেস লেভেলটা বেশি হলো, সেই জন্য বলছে আফটার দ্য ফ্যাক্ট। আর এখানে বলছে কি ইট ইজ নট র্যান্ডমলি সিলেক্টেড, এখানে কিন্তু র্যান্ডমলি সাবজেক্টকে আমরা সিলেক্ট করা যাবে না, এখানে পারপাসিভলি কিন্তু সাবজেক্টকে সিলেক্ট করতে হবে এই এক্সপোজ ফ্যাক্টর রিসার্চের ক্ষেত্রে। আর দেয়ার ইজ নো ভেরিয়েবল ম্যানিপুলেশন, কারণ এখানে তো ভেরিয়েবল ম্যানিপুলেশন কোনো প্রশ্নই আসছে না, কারণ এটা তো অলরেডি আগে থেকেই হয়ে গেছে রিসার্চ, নতুন করে তো কিছু হচ্ছে না। এখানে একটা এক্সাম্পল দেখো আরো ভালো করে বুঝতে পারবে, হাউ ওয়েট ইনফ্লুয়েন্সেস পার্সোনালিটি লেভেল ইন অ্যাডাল্ট। বলছে একটা ওয়েট বাড়ার সাথে সাথে তোমার কি পার্সোনালিটি লেভেলও বাড়ছে, সেইটা যখন তুমি দেখতে চাইছো যে কিভাবে বাড়ছে, ওয়েট বাড়লে পার্সোনালিটি বাড়ছে, কিভাবে ওয়েট বাড়ার সাথে সাথে পার্সোনালিটি বাড়ার সম্পর্ক, এইটা যখন এই ধরনের কোনো গবেষণা যখন তুমি করবে সেটা হচ্ছে তোমার এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। ক্লিয়ার? এইবার দেখো সাম আদার টাইপ অফ রিসার্চকে, এখানে আমরা যে কথাগুলো বলেছিলাম যে রিসার্চকে আমরা মূলত ভাগ করেছি, দেখো একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। ক্লিয়ার? সবাই জানি যে রিসার্চ মূলত কিসের উপর ডিপেন্ড করে গড়ে ওঠে, রিসার্চ মূলত ডেটা, উইদাউট ডেটা কোনো রিসার্চ হবে না। তাহলে এই ডেটা কালে ডেটা কত প্রকার, ডেটা দুই প্রকার, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। তাহলে এই কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চের দুটোর যখন সংমিশ্রণে কোনো রিসার্চ হবে তাকে আমরা কি বলবো, মিক্সড মেথড। ক্লিয়ার? আবার এই কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে কি বলছেন, কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাহলে কোয়ালিটেটিভের মধ্যে কিন্তু কোনো এক্সপেরিমেন্টাল রিসার্চ কিন্তু কখনোই হবে না। এখানে কিন্তু ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যখন কোনো কিছুর কোয়ালিটি, কোয়ালিটি কোনগুলো, যেখানে আমরা কোনো নিউমেরিক্যাল ডিজিটে প্রকাশ করতে পারবো না, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ কোনগুলো, যেগুলো আমরা রিসার্চকে নিউমেরিক্যাল ডিজিট, যেখানে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আমরা কাজে লাগাবো, স্ট্যাটিস্টিক্যাল নিউমেরিক্যাল ডিজিট ছাড়া বোঝে না, তাকে আমরা কি বলবো, কোয়ান্টিটেটিভ রিসার্চ। তাহলে এই কোয়ালিটেটিভ রিসার্চের ভাগ দেখো নন এক্সপেরিমেন্টাল রিসার্চ, শুধুমাত্র একটাই। এই নন এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে কি কি আছে, হিস্টোরিক্যাল রিসার্চ থাকতে পারে, ফিলোসফিক্যাল রিসার্চ থাকতে পারে, এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ থাকতে পারে, আবার ডেসক্রিপটিভ রিসার্চ থাকতে পারে। এই ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে আবার কি কি থাকতে পারে, কেস স্টাডি, ন্যাচারালিস্টিক সার্ভে। কিন্তু এই যখন আমরা কোয়ান্টিটেটিভ কোনো রিসার্চ, সেটাকে আমরা দুটোই পাবো, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চে পাবো, আবার নন এক্সপেরিমেন্টাল রিসার্চে পাবো। আর নন এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে কোনগুলো, এইগুলোই চলে আসবে, হিস্টোরিক্যাল, ফিলোসফিক্যাল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে দেখো এক্সপেরিমেন্টাল রিসার্চকে তিন প্রকার, ট্রু এক্সপেরিমেন্টাল, কাজী এক্সপেরিমেন্টাল, এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ। ক্লিয়ার? তাহলে এই যে ট্রু এক্সপেরিমেন্টাল কি, যখন এক্সপেরিমেন্টাল রিসার্চের যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেগুলো সম্পূর্ণভাবে ফুলফিল করে তখন সেটা ট্রু এক্সপেরিমেন্টাল। কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ কখন বলবো, যখন কোনো একটা কে যখন ফুলফিল করবে না কোনো একটা ক্রাইটেরিয়া, তখন তাকে আমরা বলবো কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ। আর এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ কি, যখন রিসার্চ হয়ে যাওয়ার পরে যখন তার এফেক্ট আমরা দেখতে চাইবো তখন সেটা হচ্ছে এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ। এইগুলো যখন আমরা আরো যখন রিসার্চ ডিজাইন যখন করবো, অ্যাকচুয়ালি এই যে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ, কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ, এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ, এগুলো হচ্ছে রিসার্চ ডিজাইন যখন আমরা করবো, পরে আছে তোমাদেরকে সেই রিসার্চ ডিজাইনের মধ্যে এগুলো ডিটেলসে আছে, সেগুলো তখন আমরা আরো বিস্তারিতভাবে জানবো। এখন শুধু এক্সপেরিমেন্টাল রিসার্চের মিনিংটা ভালো করে জেনে নাও।
এরপরে আমরা দেখো একটা ছোট্ট গ্রাফে দিয়ে ডিফারেন্স দিয়ে আমরা বোঝাতে চেয়েছি যে ডিফারেন্স বিটুইন এক্সপেরিমেন্টাল অ্যান্ড নন এক্সপেরিমেন্টাল রিসার্চ, মানে এক্সপেরিমেন্টাল রিসার্চের সাথে নন এক্সপেরিমেন্টাল রিসার্চের কি কি ডিফারেন্স থাকে। এখানে আমি দেখো কতগুলো একটা কন্ডিশন, মানে কি কি কন্ডিশনের উপর ভিত্তি করে এগুলোকে করা যায়। এখানে এক্সপেরিমেন্টাল রিসার্চ রেখেছি, এখানে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ রেখেছি। তাহলে প্রথমে দেখো ম্যানিপুলেশন। এক্সপেরিমেন্টাল রিসার্চ আমরা কি বলেছিলাম, ম্যানিপুলেশন করা যায়, হ্যাঁ করা যায়। কাদেরকে ম্যানিপুলেশন করা যায়, কোন ভেরিয়েবলকে ম্যানিপুলেশন করা যায়, প্রথম থেকে বলো, কেউ একজন বলো, কেউ একজন উত্তর দাও, কোন ভেরিয়েবলকে ম্যানিপুলেশন করা যায় এক্সপেরিমেন্টাল রিসার্চে, ডিপেন্ডেবল অর ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ম্যানিপুলেশন করব, আর এফেক্টটা কাকে দেখবো, কোন ভেরিয়েবলের উপর এফেক্ট দেখবো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর এফেক্ট দেখবো। কিন্তু নন এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে কোনো প্রকার ম্যানিপুলেশন কি করা যাবে না, এই জন্য এখন লেস লিখেছি। মাঝে মধ্যে দুই একটা রিসার্চের ক্ষেত্রে করা হয় ওই জন্য এটাকে লেস আমরা লিখে রেখেছি, কিন্তু মূলত করা যায় না, আর কখনো কখনো করলে খুবই সামান্য, ওই জন্য এটাকে লেস লিখেছি। দেখো কন্ট্রোল, এখানে তোমরা উত্তর দাও, কোন এক্সপেরিমেন্টাল রিসার্চে কন্ট্রোল বেশি থাকে না নন এক্সপেরিমেন্টাল রিসার্চে কন্ট্রোল বেশি থাকে? বলো, এক্সপেরিমেন্টাল রিসার্চে কোনো ট্রিটমেন্ট দিচ্ছ, কেউ একজন বলো, বলো উত্তর দাও যে এক্সপেরিমেন্টাল রিসার্চটাকে তুমি ফুললি বেশি কন্ট্রোল করতে পারবে না নন এক্সপেরিমেন্টাল রিসার্চকে তুমি কন্ট্রোল করতে পারবে? অলওয়েজ এক্সপেরিমেন্টাল রিসার্চ। কেন এক্সপেরিমেন্টাল রিসার্চ? কারণ তুমি কোনো এফেক্ট দিচ্ছ, কোনো ট্রিটমেন্ট দিচ্ছ, সেই ট্রিটমেন্টটা ডিপেন্ড করছে তোমার উপর, যে আমি কোন ওয়েদারে তাকে ট্রিটমেন্ট দেবো, কোথায় ট্রিটমেন্ট দেবো, গোটা ব্যাপারটা কিন্তু তোমার সমস্ত কিছু কন্ট্রোলের উপর, তুমি এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করছো। কিন্তু নন এক্সপেরিমেন্টাল রিসার্চ কি, তুমি ধরো সার্ভে রিসার্চ করছো, তুমি অ্যাজ ইট ইজ যাচ্ছ, অ্যাজ ইট ইজ প্রেজেন্ট সিচুয়েশনে যা যা কিছু পাচ্ছ সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করছো, বা সেখানে তুমি যখন সার্ভে করছো লার্জ নাম্বার অফ পপুলেশনের উপর তুমি কিন্তু ডেটাটা কালেক্ট করছো, সেখানে কিন্তু তোমার কোনো ওয়েদার, টেম্পারেচার বা সাবজেক্ট, স্যাম্পেল তাদের উপর কোনো কন্ট্রোল তোমার থাকবে না। তারপরে দেখো র্যান্ডামাইজেশন, এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে কি বলেছে, অলওয়েজ, আর এখানে নন এক্সপেরিমেন্টাল বলেছে কি সামটাইমস। কেন অলওয়েজ বলেছে র্যান্ডামাইজেশন? যত বেশি তুমি র্যান্ডামাইজেশন তুমি এক্সপেরিমেন্টাল রিসার্চে করবে, তোমার রিসার্চের অথেন্টিসিটি তত ভালো হবে। আর এখানে নন এক্সপেরিমেন্টাল কি হয়, সামটাইমস, কখনো কখনো এই রিসার্চকে আমরা র্যান্ডামাইজেশন করতেও পারি, আবার কখনো কখনো নাও হতে পারে। আবার বলেছে কি জেনারেলাইজেশন, এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে লেস আর নন এক্সপেরিমেন্টাল মোর। রিলায়েবিলিটি, এক্সপেরিমেন্টাল রিসার্চে বলেছে মোর, নন এক্সপেরিমেন্টাল ক্ষেত্রেও বলেছে মোর, মানে রিলায়েবিলিটি দুটো রিসার্চের ক্ষেত্রেই মোর। হাইপোথিসিস মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আমাদের একটা প্রশ্ন তোমাদেরকে, কোন রিসার্চে, যদি আমরা সিম্পল ভাবে ভাবি, কোন রিসার্চে হাইপোথিসিস থাকবেই, এক্সপেরিমেন্টাল রিসার্চ না নন এক্সপেরিমেন্টাল রিসার্চ? থাকতেই হবে হাইপোথিসিস। বলো, কেউ একজন বলো, চটপট বলো। বলো বলো বলো। হাইপোথিসিস মানে কোনো কিছুকে অ্যাজাম্পশন ধরে নিয়ে কাজটাকে এগোবে। অলওয়েজ এক্সপেরিমেন্টাল রিসার্চ উইদাউট হাইপোথিসিস কিন্তু সম্ভব নয়। তুমি একটা ট্রিটমেন্ট দিতে যাচ্ছ, তুমি একটা কোনো ট্রেনিং এর এফেক্ট দিতে চাইছো, তাহলে এই যে ট্রিটমেন্ট বা কোনো ট্রেনিং এর এফেক্ট যখন তুমি দেবে, তোমাকে আগে কিন্তু হাইপোথিসিস ড্র করতে হবে যে আমি এরকম ট্রেনিং দিতে পারছি, এর ফলে এরকম চেঞ্জ হতে পারে। সেই হাইপোথিসিসটাকে ধরে কিন্তু তুমি তোমার রিসার্চটাকে এগোবে। এই জন্য অলওয়েজ এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে হাইপোথিসিস থাকবে, কিন্তু নন এক্সপেরিমেন্টাল রিসার্চে হাইপোথিসিস নাও থাকতে পারে। এখানে ওপেন রিসার্চ করছেন বলছি, ধরো ডেসক্রিপটিভ রিসার্চ আমাদের বলেছিলাম, সেখান থেকে হাইপোথিসিস থাকাটা জরুরি। সার্ভে রিসার্চে হাইপোথিসিস নাও থাকতে পারে, এই জন্য বলছি ওপেন রিসার্চ করছেন। তারপর দেখো আরেকটা আছে অ্যাপ্রোচ। কেমন ধরনের এক্সপেরিমেন্টাল রিসার্চ? ডিডাকটিভ অ্যাপ্রোচ। কেন ডিডাকটিভ অ্যাপ্রোচ? কারণ এখানে ইন জেনারেল কোনো নলেজ থেকে সেটাকে কি করছি, স্পেসিফিক কোনো কিছুকে দেখার চেষ্টা করছি। আর হচ্ছে নন এক্সপেরিমেন্টাল কি ইনডাকটিভ অ্যাপ্রোচ, মানে জেনারেল কোনো স্পেসিফিক কোনো নলেজ থেকে আমরা ইন জেনারেল যখন কোনো কিছুকে বলছি, সেই জন্য অ্যাপ্রোচ কিন্তু মাথায় রাখবে যে ডিডাকটিভ অ্যাপ্রোচ কোন ধরনের রিসার্চের ক্ষেত্রে হয়, এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে ডিডাকটিভ। যে ট্রেনিংটা দিচ্ছে, ট্রেনিং যখন দেবে পার্টিকুলার কি সীমিত কয়েকজনের উপর ট্রেনিংটা দিচ্ছ, তাহলে সেটা কি ডিডাকটিভ হয়ে যাচ্ছে। কিন্তু ইনডাকটিভ কেন বলছি, নন এক্সপেরিমেন্টাল, সেখানে লার্জ স্যাম্পলের উপর কোনো ডেটা কালেকশন করছো, সেই জন্য হচ্ছে কি ইনডাকটিভ অ্যাপ্রোচ, যেখানে যে রেজাল্টটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। নেচার কি বলেছে, এক্সপেরিমেন্টাল রিসার্চ অলওয়েজ কোয়ান্টিটেটিভ, কিন্তু নন এক্সপেরিমেন্টাল
কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ বোথই হতে পারে। ফাইন্ডিংস কি বলেছে, কজেস অ্যান্ড এফেক্ট, এখানে আমরা কোনো কিছু ট্রেনিং দেবো তার এফেক্ট দেখবো, কিন্তু নন এক্সপেরিমেন্টালে কিন্তু কোনো এফেক্ট দেবো না, এখানে আইডেন্টিফাই মিনিং অ্যাজ ইট ইজ যা থাকবে সেটাকে আমরা দেবো। ক্লিয়ার? এই হলো মূলত তোমার এক্সপেরিমেন্টাল আর নন এক্সপেরিমেন্টাল রিসার্চের মূল ডিফারেন্স। এইটাকে তোমরা একদম মাথায় ঢুকিয়ে নাও কতগুলো ফ্যাক্টর। ইয়েস, ম্যানিপুলেশন কখন করতে পারবো, এক্সপেরিমেন্টাল রিসার্চেই করবো, নন এক্সপেরিমেন্টালে হবে না। কন্ট্রোল, ইয়েস, নন এক্সপেরিমেন্টাল রিসার্চে কন্ট্রোল বেশি থাকবে, নন এক্সপেরিমেন্টালে কম থাকবে। র্যান্ডমাইজেশন, ইয়েস, এক্সপেরিমেন্টাল রিসার্চে আমাদের র্যান্ডমাইজেশন করতে পারবো, আর নন এক্সপেরিমেন্টালে কখনো কখনো করতে হয়। জেনারেলাইজেশন খুব কম হবে এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে। রিলায়েবিলিটি দুটোর ক্ষেত্রে সমান। হাইপোথিসিস এক্সপেরিমেন্টাল রিসার্চে মাস্ট বি থাকতেই হবে। অ্যাপ্রোচ, ডিডাকটিভ অ্যাপ্রোচ এক্সপেরিমেন্টাল রিসার্চ, নন এক্সপেরিমেন্টাল রিসার্চে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। নেচার, always experimental research quantitative in nature, but non-experimental research both qualitative and quantitative in nature. Findings, always experimental research কোনো causes and effect দেখবো, but non-experimental research finding করবো, কিছু খুঁজবো as it is present, just একটা সাথে সেটা। ক্লিয়ার? এইবার তোমাকে দেখো এখানে আমি আরেকটা ছকে দিয়েছি যে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ এর মধ্যে কি কি পড়ছে। হিস্টোরিক্যাল রিসার্চ, যেগুলো আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, কোয়ালিটেটিভ রিসার্চ, ফিলোসফিক্যাল রিসার্চ, এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, কোরিলেশন রিসার্চ, সমস্ত কিছু কিন্তু আমাদের জানা হয়ে গেছে। কিন্তু এই যে নন এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে কি আছে, ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ, কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ, এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ। এগুলো আমরা কিছুটা জানলাম যখন এক্সপেরিমেন্টাল রিসার্চের সমস্ত কন্ডিশন ফুল করে তখন ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ। এবার এই ডিটেলসগুলোকে আমরা আরো করবো যখন রিসার্চ ডিজাইন করবো, তখন আমাদের ওই কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন আলাদা পড়ার সময় তখন আমরা ডিটেলসে আমরা সেটাকে জানবো। এইবার মজার বিষয় হচ্ছে এই যে নন এক্সপেরিমেন্টাল রিসার্চের কিছু মেথড আছে। সেই মেথডগুলো কি কি? দেখো, ন্যাচারাল অবজারভেশন, এখানে কোনো এক্সপেরিমেন্ট করতে আমরা করছি না, অ্যাজ ইট ইজ দেখছি, ন্যাচারালিস্টিক কোনো কিছুকে অবজার্ভ করছি। হ্যাঁ, কন্টেন্ট কোনো কিছুকে অ্যানালিসিস করছি, কোনো সার্ভে করছি, কোনো ফিল্ড স্টাডি করছি, কেস স্টাডি করছি, কোরিলেশন করছি। তাহলে এই মেথডগুলো কি নন এক্সপেরিমেন্টাল রিসার্চের মেথড। এগুলো থেকে কিন্তু বহুবার এমসিকিউ প্রশ্ন আসে, এই জন্য এইগুলো একদম মুখস্থ করে ফেলো যে নন এক্সপেরিমেন্টাল রিসার্চের মেথড কি। অবজারভেশন, ন্যাচারাল অবজারভেশন হতে পারে, এমনি অবজারভেশন হতে পারে, কোনো কিছু কন্টেন্টকে অ্যানালিসিস করছি, কোনো কিছু সার্ভে করছি, কোনো ফিল্ড স্টাডি করছি, কেস স্টাডি করছি, কোরিলেশন করছি, ইত্যাদি সমস্ত কিছু নন এক্সপেরিমেন্টাল রিসার্চ। আবার এক্সপেরিমেন্টাল রিসার্চের মেথডগুলো কি কি এখানে লেখা হয়নি, মেথডস। এক্সপেরিমেন্টাল রিসার্চের মেথড কি? ল্যাবরেটরি এক্সপেরিমেন্টাল, ফিল্ড এক্সপেরিমেন্টাল, ন্যাচারাল এক্সপেরিমেন্টাল। ল্যাবরেটরি, এই যে তোমাকে এখানে একটা প্রশ্ন আমি যদি করি তোমাদেরকে সিম্পল ভাবে, তোমরা আমাকে বলো তো এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে তিনটে মেথড আমরা তোমাকে দেখেছি, 1 2 3, এই তিনটে মেথডের মধ্যে সবথেকে বেশি কন্ট্রোল কোন ধরনের মেথডস এর মধ্যে হবে, ল্যাবরেটরি, ফিল্ড আর ন্যাচারাল? বলো, কুইক বলো। অলওয়েজ ল্যাবরেটরি এক্সপেরিমেন্টাল রিসার্চ, কারণ ল্যাবরেটরিতে কি হচ্ছে, তুমি ফুললি এনভায়রনমেন্টকে কন্ট্রোল করতে পারছো। যেটা তুমি ফিল্ড মানে কি, বাইরে আউটে কোনো একটা ট্রিটমেন্ট যখন করবে তার থেকে ল্যাবের মধ্যে যখন তুমি করবে, তাহলে ল্যাব হচ্ছে ফুললি কন্ট্রোল করে তুমি সেইটাকে ট্রিটমেন্ট দিতে পারবে। আর ন্যাচারাল এক্সপেরিমেন্টগুলো কোনগুলো, একটা ন্যাচারাল হচ্ছে যখন তুমি ন্যাচারাল ভাবে কোনো কিছুকে অবজার্ভ করার চেষ্টা করছো, যেখানে তুমি কোনো আর্টিফিশিয়াল ইকুইপমেন্ট কিন্তু তুমি ব্যবহার করছো না, তুমি ন্যাচারালি সেটাকে কি করছো, অ্যাজ ইট ইজ যেমন আছে সেটাকে অবজার্ভ করছো, সেটা হচ্ছে তোমার, বা এক্সপেরিমেন্ট করছো, সেটা হচ্ছে তোমার। এই যে তিনটে হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল রিসার্চের মেথড। এবার মাঝে মধ্যে যদি তোমাকে পরীক্ষায় আসে যে সার্ভে রিসার্চটা নন এক্সপেরিমেন্টাল মেথড না এক্সপেরিমেন্টাল রিসার্চ মেথড, কি বলবে? সার্ভে রিসার্চ, সার্ভে অলওয়েজ নন এক্সপেরিমেন্টাল রিসার্চ। এবং মূলত সার্ভে করা হয় কোন ধরনের রিসার্চ করার জন্য? কেউ বলতে পারবে সার্ভে করা হয় মূলত কোন ধরনের রিসার্চ করার জন্য? বলো, এর আগের দিন পড়ানোর সময় বলা হয়েছিল সার্ভে মূলত, বলো কেউ বলো, সার্ভে মূলত কোন ধরনের? ডেসক্রিপটিভ রিসার্চ, ভেরি গুড। সার্ভে মূলত ডেসক্রিপটিভ রিসার্চের প্রধান মেথড হচ্ছে সার্ভে। এই যে বাড়ি বাড়ি পপুলেশন কালেক্ট করছো, বা আমরা অনেক সময় কোনো ইনফরমেশনকে কালেক্ট করতে যাইছি, কোনো কোশ্চেনিয়ার দিয়ে সেগুলোকে সার্ভে করা হয়। ডেসক্রিপটিভ রিসার্চের প্রধান মেথড হচ্ছে সার্ভে মেথড। ক্লিয়ার?
এইবার তাহলে আমরা দেখো এখানে যতগুলো আছে, এই যে টাইপস অফ রিসার্চ মেথড, তোমরা বলো যে এই রিসার্চের মেথডের মধ্যে দেখো অবজেক্টিভের ভিত্তি করে যেগুলো ছিল সেগুলো আমরা করানো হয়ে গেছে। আবার নেচার অফ ডেটার উপর যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে, ফাইন্ডিংস এর উপর যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে, অ্যাপ্রোচ ইনভলভের মধ্যে যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে, এক্সপেরিমেন্টাল রিসার্চে যা যা ছিল সেগুলো সব হয়ে গেছে। তাহলে আমাদের যে রিসার্চ মেথড, ডিফারেন্ট টাইপস অফ রিসার্চ মেথড ছিল, সেই জায়গাটা কিন্তু আমরা আজকে শেষ করলাম। আরেকটা দেখো এখানে আসি, এই যে তোমাদের এখানটায় আরেকটা জিনিস আছে, তাহলে রিসার্চ মেথডের এই যে ল্যাবরেটরি, ফিল্ড, এক্সপেরিমেন্টাল, এই তিনটের আমাদের একটা বেসিক ডিফারেন্স যদি আমরা দেখি, এক্ষেত্রে যে ল্যাবরেটরি, ফিল্ড এক্সপেরিমেন্টাল আর ন্যাচারাল এক্সপেরিমেন্টালের মধ্যে পার্থক্য দেখবো। দেখো যে কথাগুলো তোমাকে বলেছিলাম, কন্ট্রোল, কোন রিসার্চে বেশি কন্ট্রোল করতে পারবে, মোস্ট কন্ট্রোল হবে ল্যাবরেটরি রিসার্চের মধ্যে। ফিল্ডে কি হবে, লেস কন্ট্রোল। ন্যাচারাল এক্সপেরিমেন্টালে কি হবে, নো কন্ট্রোল। কোনো ন্যাচারাল যখন এক্সপেরিমেন্ট করবে তখন কিন্তু কোনো কন্ট্রোল তোমার কাছে থাকবে না। এফেক্ট, কোনটার এফেক্ট সব থেকে বেশি হবে, কনফিডেন্ট, একদম ল্যাবরেটরির ক্ষেত্রে এফেক্ট কিন্তু সব থেকে বেশি হবে। এবং ফিল্ড এক্সপেরিমেন্টাল লেস কনফিডেন্ট, মানে ল্যাবরেটরিতে কিছুটা কম, আর এটা ন্যাচারালের মধ্যে নো কনফিডেন্ট। এক্সটেনিয়াস ভেরিয়েবল, এক্সটেনিয়াস ভেরিয়েবল মানে কি, এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাদ দিয়ে আদার্স যদি কোনো ফ্যাক্টর সেই তোমার রিসার্চের কাজের মধ্যে ফ্লাকচুয়েট করে, সেটা হচ্ছে তোমার এক্সটেনিয়াস ভেরিয়েবল। সেইগুলো দেখো ল্যাবরেটরিতে সেগুলোকে কন্ট্রোল করাটা সম্ভব হয়, তাই জন্য বলেছে মোস্ট কন্ট্রোল। ফিল্ডের মধ্যে কিছুটা কন্ট্রোল করা হয়, কিন্তু ন্যাচারালের মধ্যে কোনো কন্ট্রোল করা সম্ভব নয়। বায়াসনেস, ল্যাবরেটরিতে কোনো বায়াসনেস থাকবে না, ফিল্ডে কিছুটা থাকতে পারে, ন্যাচারালেও কিন্তু কোনো বায়াসনেস থাকবে না। আবার জেনারেলাইজেশন, সেখানে বলছে লেস, ফিল্ডে মোর, এখানে মোস্ট। টাইম কনজিউমিং, ল্যাবরেটরিতে কম লাগবে, ফিল্ডে কিছুটা লাগবে, ন্যাচারালে আরো একটু বেশি লাগবে। ম্যানিপুলেশন, ল্যাবরেটরিতে ইয়েস ম্যানিপুলেশন হবে, ফিল্ডে ইয়েস ম্যানিপুলেশন হবে, বাট ন্যাচারালে কোনো ম্যানিপুলেশন হবে না, এটা নো। ক্লিয়ার? এই হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল রিসার্চের যে মেথড, তার মধ্যে কতগুলো পার্থক্য আছে। এইবার তোমরা দেখো এই যে 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 রিসার্চের যে মেথডগুলো ছিল, সেই মেথডগুলো কিন্তু সমস্তগুলোই কিন্তু তোমাদেরকে বলানো হয়ে গেল। এইবার হচ্ছে তোমরা যদি বলো যে স্যার এখান থেকে কোনো একটা মেথড, বা আমি যদি তোমাদেরকে একদম সিম্পল যেখানে আছে এই অবস্থায় তোমাদেরকে আমি যদি এক লাইন বা দু লাইনে যদি জানতে চাই, তাহলে তোমাকে আমাদের পর পর করে উত্তর দেবে, একটু তাড়াতাড়ি উত্তর দেবে, যে আমি তোমাদের প্রত্যেকে উত্তর দেবে, যে একজন উত্তর দেবে অন্য কেউ দেওয়ার চেষ্টা করবে, যে প্রত্যেকটা মেথড। ফান্ডামেন্টাল রিসার্চ আমরা কাকে বলবো, কেউ একজন বলে দাও, ফান্ডামেন্টাল রিসার্চ কাকে বলবো, সিম্পল হবে এক লাইনে বলে দাও। এগুলো ডিসকাশন করলে কি হবে, তোমাদের নলেজটাকে আর একটু ভালো তোমাদের মাথায় থেকে যাবে। বলো ফান্ডামেন্টাল রিসার্চ কাকে বলে, বলো কেউ একজন উত্তর দাও। ইয়েস, গুড। ফান্ডামেন্টাল রিসার্চ মূলত কোনো নলেজটাকে ডেভেলপ করার জন্য ব্যবহার করা হয়, বা কোনো কোনো থিওরি বা কোনো তথ্য আবিষ্কারের ক্ষেত্রে ফান্ডামেন্টাল রিসার্চ করা হয়। তাহলে অ্যাপ্লাইড রিসার্চ কোনগুলোকে বলবো, বলো কেউ একজন বলো অ্যাপ্লাইড রিসার্চ কোনগুলোকে বলবো, বলো সবাই উত্তর দাও। না হলে তো কথা না বললে শুধু এরকম শুনলে তো হবে না, যত কথা বলবে তো ব্যাপারগুলো তো ক্লিয়ার হবে। অ্যাপ্লাইড রিসার্চ মূলত শুনে নাও, অ্যাপ্লাইড রিসার্চ মূলত ইমিডিয়েট কোনো প্রবলেমকে সলভ করছি, কিন্তু সেই অ্যাপ্লাই সলভ করতে গিয়ে কি করছি, ফান্ডামেন্টাল রিসার্চ থেকে যে থিওরি বা যেগুলো তথ্য আবিষ্কৃত হয়েছিল সেই তথ্যগুলোকে অ্যাপ্লাই করে যখন কোনো প্রবলেমকে সলভ করবো, সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। আবার অ্যাকশন রিসার্চ কোনগুলোকে বলবো, অ্যাকশন রিসার্চও কিন্তু ইমিডিয়েট প্রবলেমকে সলভ করছে, কিন্তু অ্যাকশন রিসার্চ কোনো সোসাইটির প্রবলেম সলভ করছে না। অ্যাপ্লাইড রিসার্চ যেটা সোসাইটির প্রবলেম সলভ করে ইমিডিয়েট, কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ কোনো ইমিডিয়েট কোনো সোসাইটির প্রবলেম সলভ করবে না, সেটা সলভ করবে কি কোনো এডুকেশনাল পার্টিকুলার কোনো ইনস্টিটিউশন, ক্লাসরুম, কোনো কোনো ইনস্টিটিউশন, এই জাতীয় প্রবলেমে যখন কোনো কিছুকে ইমিডিয়েট সলভ করছে, সেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চ কি, কেউ একজন বলো। আচ্ছা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এগুলো একবার করে বলে দিচ্ছি, তোমরা সেগুলোকে রিমাইন্ড করবে। কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে
যখন কোনো কিছুকে কোয়ালিটেটিভ, কোনো কিছুকে নেচার, কোনো কিছুকে যখন তোমার নেচার কেমন, ক্যারেক্টারিস্টিক, কোনো বিহেভিয়ার কেমন, যেগুলোকে তুমি কোনো নিউমেরিক্যাল ডেটা, নিউমেরিক্যাল ডিজিট দিয়ে তুমি প্রকাশ করতে পারবে না, যেখানে কোনো স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন থাকবে না, স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করা যাবে না, সেটা হচ্ছে তোমার কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ কি, যেখানে কোনো নিউমেরিক্যাল ডিজিট তুমি পাবে, যখন কোনো সংখ্যা দ্বারা কোনো রিসার্চ যখন তুমি প্রকাশ করবে, সেটা হচ্ছে তোমার হ্যাঁ কোয়ান্টিটেটিভ রিসার্চ। আর হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ করি, যখন কোনো প্রেজেন্ট স্ট্যাটাস, কোনো একটা ঘটনা, কোনো একটা ব্যক্তির প্রেজেন্ট স্ট্যাটাস সম্পর্কে জানবে, সেটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ। হ্যাঁ, আর এক্সপ্লানেটরি রিসার্চ কি, যখন কোনো কিছুকে তুমি এক্সপ্লোরেটরি রিসার্চ কি, যখন তুমি কোনো কিছুকে এক্সপ্লোর করছো ব্রিফলি, কোনো একটা অজানা তথ্যকে তুমি এক্সপ্লোর করছো, সেটা হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ। এক্সপ্লানেশনারি রিসার্চ কি, ঠিক একই জিনিস যখন কি আরেকটু ব্রিফলি তুমি এক্সপ্লেন করছো, সেটা হচ্ছে এক্সপ্লেনেটরি রিসার্চ। যে আননোন কোনো একটা বিষয়, আননোন কোনো একটা জিনিস, যেটা সম্পর্কে তোমার কাছে কোনো তথ্য সেভাবে নেই, সেই ধরনের গবেষণাকে যখন তুমি ব্রিফলি এক্সপ্লেন করবে, জানার চেষ্টা করবে, সেটা হচ্ছে তোমার এক্সপ্লোরেটরি রিসার্চ। এবং এই এক্সপ্লোরেটরি রিসার্চকে যখন আরেকটু ব্রিফলি এক্সপ্লেন করবে, সেটা হচ্ছে এক্সপ্লেনেটরি রিসার্চ। এইবার তারপর দেখো অ্যাপ্রোচ ইনভলভের উপর। অ্যাপ্রোচ বলে তোমার রিসার্চটা কত সময় ধরে রিসার্চটা করা হচ্ছে। লংগিটিউডিনাল রিসার্চ মানে কি, হাউ লং, কতটা সময় ধরে তোমার কাজ কি, যখন লং টাইম কোনো কিছু প্রবলেমকে সলভ করা হয়, সেটা হচ্ছে লংগিটিউডিনাল রিসার্চ। মূলত হিস্টোরিক্যাল রিসার্চ এই ধরনের রিসার্চ মধ্যে হতে পারে। ক্রস সেকশনাল রিসার্চ মানে কি, একদম শর্ট টাইম পিরিয়ডের মধ্যে যখন কোনো কিছুকে রিসার্চ করা হয়, সেটা হচ্ছে ক্রস সেকশনাল রিসার্চ। মূলত ডেটা কালেকশনের মেথডটাকে বলা হচ্ছে, যেমন শর্ট টাইম ডেটা কালেকশন যে মেথড হয়, সেটা হচ্ছে সব। ওটা মিক্সড রিসার্চ কি, মিক্সড হচ্ছে যখন বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ, সমস্ত রিসার্চের মধ্যে সংমিশ্রণ যখন ঘটে, সেটা হচ্ছে তোমার মিক্সড রিসার্চ। এইবার এক্সপেরিমেন্টাল রিসার্চকে আবার কভাগে ভাগ করছে দু ভাগে, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, একটা নন এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চগুলো কোনগুলো, তার মধ্যে দেখো ট্রু এক্সপেরিমেন্টাল, কাজী এক্সপেরিমেন্টাল। আর নন এক্সপেরিমেন্টাল কি, হিস্টোরিক্যাল রিসার্চ, যখন কোনো পাস্ট ইভেন্ট দেখবো, ফিলোসফিক্যাল, যখন কোনো ফিউচারের ইভেন্ট নিয়ে আলোচনা করবো, এক্সপোস্ট ফ্যাক্টর রিসার্চ, কোরিলেশন স্টাডি, এটা একটা নতুন জিনিস, তোমাকে টার্মোলজি এসছে। কোরিলেশন স্টাডি মানে কি, যখন কোনো কিছু রিলেশনশিপ করার চেষ্টা করবো, তোমার সাথে আমার রিলেশনশিপ করার চেষ্টা করবো কোনো গবেষণার মাধ্যমে, আর সেইটা হচ্ছে রিলেশন, কোরিলেশন স্টাডি। এই হচ্ছে মূলত তোমাদের রিসার্চ মেথড যা যা ছিল, মূলত এইগুলোই। এইবার তোমাদেরকে এইবার এই রিসার্চ মেথডের মধ্যে কিছু রিসার্চ ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো যখন আমরা রিসার্চ ডিজাইনগুলো আলাদা একটা ইউনিট আছে নিটের, সেই ইউনিটটাকে যখন আমরা পড়বো, সেই ভিতরে এগুলোকে আমরা বলবো। এইবার তোমরা বলো যে তোমাদের মধ্যে এই রিসার্চ মেথড যেগুলো পড়ানো হয়ে গেছে, বা এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, সেই রিসার্চ মেথড থেকে যদি কোনো সংশয় বা কোনো কনফিউশন থাকে, সেগুলো তোমরা আমাকে বলো। সেগুলো তোমাদেরকে আগে দূর করবো। দূর করার পরে আমরা কিছু প্রশ্ন আছে আজকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নের, এবং এই যে নেটের যে ধরনের প্রশ্ন এসেছিল, সেই ধরনের প্রশ্ন কিভাবে তোমরা সলভ করতে হয়, সেই সম্পর্কে কিছু ইনফরমেশন বলবো। সেই জন্য আগে তোমাদের এই কনফিউশনটা কি আছে, সেটা আগে দূর করবো। তোমরা আমাকে বলো যে এই পর্যন্ত রিসার্চ মেথড যেগুলো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, সেখান থেকে তোমাদের কোনোরূপ কোনো যদি সমস্যা থাকে, সেটা আমাকে বলে দাও। কারণ আগে যত যাব, তোমাদেরকে বলেছিলাম যে ধীরে ধীরে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে অলরেডি ঢুকে পড়েছি। যত আগে যাব, তত রিসার্চের কমপ্লেক্সিটি অনেকটা বাড়বে। তাহলে কনসেপ্ট হচ্ছে, বেসিক ধারণাটা যদি ক্লিয়ার থাকে, তাহলে কনফিউশনের জায়গাটা কম। কারণ যত যাব তত কিন্তু একটু জটিলতা বাড়বে, কিন্তু সেই জটিল, খুব একটা জটিল বিষয় হওয়ার কথা না, হওয়ার কথা। কারণ আমি আছি যখন, তোমাদের সেই জটিল বিষয়গুলোকে আমি একদম ইজি এক্সাম্পল দিয়ে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করবো। আশা করি সমস্যা হওয়ার কথা না। তারপরে সমস্যা হলে আমি তোমাদেরকে বলবো। এবার তোমরা বলো, তোমাদেরকে এখান থেকে কোনো কিছু সমস্যা আছে কি নেই, আমাকে সেটা বলো। কাজী, ওটা কোয়াশি না, কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ, ওটাকে বলা হচ্ছে কাজী। ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে কথাগুলো আমরা বলেছিলাম, এই যে ইম্পর্টেন্ট, এখানে ভালো করে দেয়, এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চের ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট তোদেরকে বলেছিলাম, সেটা কি কি, যে এখানে ম্যানিপুলেশন করতে হবে, কজ অ্যান্ড এফেক্ট দেখবো, কোয়ান্টিটিভ অ্যাপ্রোচ দেখবো, আনবায়াস দেখবো, কন্ট্রোল এনভায়রনমেন্ট দেখবো। এই সমস্ত ফ্যাক্টরগুলো যখন কোনো একটা রিসার্চের মধ্যে সম্পূর্ণভাবে ফুলফিল হবে, এবং এই ম্যানিপুলেশনের মধ্যে আবার ব্যাপার আছে কি, বিভিন্ন প্রকার ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইবার ধর কোনো একটা ট্রেনিং শিডিউল আমরা যখন দেব, সেই ট্রেনিং শিডিউলের মধ্যে তো শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এমন নয়, একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। এই একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর এই সমস্ত যে ফ্যাক্টরগুলো যখন সমস্ত কিছু ফুলফিল করবে, সেটা হচ্ছে তো ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ। কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ কখন, যখন এই এক্সপেরিমেন্টাল রিসার্চের কোনো একটা ফ্যাক্টর ফুলফিল করবে না ক্রাইটেরিয়া,
সেটা হচ্ছে কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ। শুধু এখন এইটুকুই জেনে যা, কারণ যখন রিসার্চ ডিজাইন করবো সেইটুকুই শুধু তখন আমরা ডিটেলসে বলবো। কিন্তু এখন জান যে এক্সপেরিমেন্টাল রিসার্চের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশন কোনো একটা কন্ডিশন যদি ফুলফিল না করে তখন তাকে আমরা বলবো কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ। ক্লিয়ার? ওটা ডিজাইনে না গেলে ওটা বুঝতে পারবে। আর বলো, আর কেউ? তোমাদের একটা টেস্ট নিয়ে আমি যখন তোমাদেরকে এফেক্ট দেখতে চাইছি যে তোমাদের টেস্টের এই টেস্টের এফেক্টটা কেমন হলো, ভালো খারাপ না খারাপ, সেটা অবশ্যই এক্সপেরিমেন্টাল রিসার্চ। নন এক্সপেরিমেন্টাল মূলক বাংলা মানে আমি তোকে এক্সাক্ট বলতে পারবো না, তো ধরে নে পরীক্ষামূলক নয় কোনো কিছু ট্রিটমেন্ট। এক্সপেরিমেন্টালের কথাটা হচ্ছে কোনো কিছুকে ট্রিটমেন্ট আমি তোকে দিচ্ছি, সেই ট্রিটমেন্টের এফেক্ট আমি দেখতে চাইবো। ক্লিয়ার? ধর আমি তোকে কিছু কোনো কিছুকে একটা দিলাম, দেওয়ার ফলে তোর মধ্যে কি কি চেঞ্জেস এলো। নন এক্সপেরিমেন্টালে আমি কিন্তু তোকে কিছু দেবো না, আমি তোর কাছে তুই যা আছিস সেইখান থেকে কোনো ইনফরমেশন আমি কালেক্ট করছি। অলওয়েজ এক্সপেরিমেন্টাল রিসার্চে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে এফেক্টটা দেখবো। এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এফেক্টটা দেখার জন্য আমাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেশন করে তোর উপর চাপিয়ে দেবো। চাপিয়ে দেওয়ার ফলে তোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কি কি প্রভাব পড়লো। কিন্তু নন এক্সপেরিমেন্টাল রিসার্চে কি কোনো এফেক্ট আমি দেবো না, অ্যাজ ইট ইজ তোমার যা আছে সেইটাকে আমি জানার চেষ্টা করব। এবার ধর এই যে আমি তোকে যদি একটা বলি যে তোর স্ট্রেস লেভেলটা কেমন। ক্লিয়ার? তোর স্ট্রেসটা মাপার জন্য আমি স্ট্রেসের কোনো একটা কোশ্চেনিয়ার আমি তোকে দেবো। তাহলে এই যে যে তোর বর্তমান স্ট্রেসটাকে মাপলাম একটা সিম্পল কোশ্চেনিয়ার দিয়ে, সেটা হচ্ছে আমার নন এক্সপেরিমেন্টাল রিসার্চ। আবার এইটা এক্সপেরিমেন্টাল রিসার্চ কখন হবে, যে আমি যদি বলি যে আমি তোকে ডেলি 1 ঘন্টা মেডিটেশন করাবো, এভরিডে 1 আওয়ার মেডিটেশন করানোর পরে 1 মাস এরকম ট্রেনিং দেব, দেওয়ার পরে তোর স্ট্রেসের কোনো এফেক্ট পড়বে কি পড়বে না। তাহলে কি করতে হবে, যে তোকে ট্রেনিং দেওয়ার আগে আমাকে কি করব, তোর একটা স্ট্রেস লেভেলটাকে আমি মেপে নেব, প্রি ডেটা নেবো যাকে বলে প্রি ডেটা। এইবার প্রি ডেটার পরে কি করব, ট্রেনিংটা শুরু হবে। ট্রেনিংটা কি করলো, 1 মাস তোকে ডেলি 1 ঘন্টা করে তোকে মেডিটেশন করলি, করার পরে এইবার পোস্ট ডেটা নেব, মানে ট্রেনিং শেষ হয়ে গেল, তখন তোর আমি স্ট্রেসটা মেজার করব। যদি দেখা যায় তোর আগে প্রি ডেটার স্কোর ছিল 10, এখন স্কোর হলো 20, তার মানে এইটা 10 হলো, আগে ছিল 10 এখন 20, তাহলে এই মেডিটেশনের ফলে তোর স্ট্রেস লেভেলের কোনো এফেক্ট পড়লো কি পড়লো না? পড়লো। তাহলে যদি পড়ে তাহলে আমার ট্রেনিং এর এফেক্ট হয়েছে, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ মেডিটেশনের ফলে স্ট্রেস ইমপ্রুভমেন্ট হয়। এই যে যে তোকে ট্রেনিংটা দিলাম, ট্রেনিংটা কি দিলাম, 1 মাস মেডিটেশনের ট্রেনিংটা দিলাম, এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমি তোর উপর চাপিয়ে দিয়ে তোর স্ট্রেসের চেঞ্জ হচ্ছে, তোর যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কি কি চেঞ্জেস আসছে, এই ধরনের কোনো ট্রেনিং এর ইফেক্ট যখন আমি দেখবো সেটাই হচ্ছে তোর এক্সপেরিমেন্টাল রিসার্চ। বোঝা গেল সুদীপ? আর কেউ কিছু বলো, বলো না হলে আমরা কি প্রশ্ন। ক্রস সেকশনাল রিসার্চ হচ্ছে একদম শর্ট টাইম, অল্প সময়ের মধ্যে রিসার্চটাকে করা হয়। যেমন ধরো এই যে আমরা যে ডিসার্টেশন করছি, পিএইচডি অনেক সময় হয়, সেখানে কি হয় খুব অল্প কদিনের মধ্যে রিসার্চটাকে করা হয়, শর্ট টাইম পিরিয়ডের মধ্যে কোনো একটা রিসার্চটাকে করা হয়। আর সেটা হচ্ছে তো ক্রস সেকশনাল রিসার্চ। মিক্সড রিসার্চ হচ্ছে যখন ওই যে রিসার্চের ডেটা কালেকশনের উপর ভিত্তি করে রিসার্চকে দুভাগে ভাগ করা যায়, কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, এই দুটো সংমিশ্রণ, সেটা হচ্ছে তোর মিক্সড রিসার্চ বলবো। এই দুটো সংমিশ্রণ যখন থাকবে তখন সেটাকে বলবো মিক্সড মেথড। বলো আর কোনো কনফিউশন না থাকলে বলো, এমসিকিউ তে যাবো। ইয়েস নো বলো কেউ। বেশ, এমসিকিউ এর উত্তরগুলো কিন্তু সবাইকে দিতে হবে। ক্লিয়ার?
এখানে দেখো প্রথম প্রশ্ন 1 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অপশন আর দ্য মেন টাস্ক অফ রিসার্চ ইন মডার্ন সোসাইটি? আগের হ্যাঁ, আগের দিন ছিল প্রশ্নগুলো ছিল। এক মিনিট না, ঠিক আছে, বলো এই প্রশ্নটা, আগের দিনের প্রশ্নটা রিপিট হয়ে গেল কি করে, সেভ হয়নি নাকি? যাও, এই প্রশ্নটা বলো, উত্তর বলো, উত্তর বলো। অল অফ দি অ্যাবাভ, এটা আগের দিনের প্রশ্ন ছিল, এটা নিয়ে আর ঘাটছি না। পরের প্রশ্নটা দেখো, পার্সোনালিটি স্কেল হুইচ মেজার পিপল মাইন্ডসেট অর বিলিভ আর কনস্ট্রাক্টেড বাই ইউজিং, এই ধরনের প্রশ্ন এবার তোমাদের একটা এসেছিল নেটের প্রশ্নে। পার্সোনালিটি স্কেল হুইচ মেজার পিপল মাইন্ডসেট অর বিলিভ আর কনস্ট্রাক্টেড বাই ইউজিং, কি এক্সপেরিমেন্টাল টেকনিক ইউজ করব, ফিলোসফিক্যাল মেথড ইউজ করব, অ্যানালিটিক্যাল মেথড ইউজ করব, ওপেন এন্ডেড ওপেনিয়ন মেথড ইউজ করব? পার্সোনালিটি স্কেলকে যখন মেজার করব, হুইচ মেজার পিপল মাইন্ডসেট, বিলিভ আর কনস্ট্রাক্টেড বাই ইউজিং, কি করব তাড়াতাড়ি বলো। প্রথম কথা, এক্সপেরিমেন্টাল টেকনিক হবে না, ফিলোসফিক্যাল হবে না, অ্যানালিটিক্যাল কেন হবে রে? অ্যানালিটিক্যাল কি কোনো ডিপলি এটাকে আলোচনা করব? পার্সোনালিটি স্কেল বলেছে এখানে, কনস্ট্রাক্টেড বাই কি ওপেন মেথড বা ওপেন এন্ডেড কোশ্চেনিয়ারও অপশন থাকতে পারতো। ওপিনিয়ন মেথড, পার্সোনালিটি আনছিস তো, তার ওপিনিয়ন নিচ্ছিস তো, এখানে ওপিনিয়ন মেথড আছে বা ওপেন এন্ডেড কোশ্চেনিয়ারও থাকতে পারে। তোদের নেটে ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার দিয়ে প্রশ্নটা ছিল। পরের প্রশ্ন দেখ, হোয়াট ইজ দ্য এম অফ সার্ভে রিসার্চ? সার্ভে রিসার্চের মূল এম কি? টু স্টাডি এ স্মল sample and drawing interface about the large population, comparing the current status of this with some variable, describe the current status of a group, all of the above. কি হবে নেম অফ দ্য রিসার্চ? সার্ভে রিসার্চের মূল এম কি হবে? বলো বলো, সার্ভে রিসার্চটা কেন করা হয়, মূল এম কি? দেখো এখানে আছে অল অফ দি অ্যাবভ, হতে পারে কি আবার? সার্ভে রিসার্চটা দেখ, স্টাডি এ স্মল স্যাম্পল অ্যান্ড ড্রয়িং ইন্টারফেস অ্যাবাউট দ্য লার্জ পপুলেশন, লার্জ পপুলেশনের জন্য কোনো কিছু ড্রয়িং করছি, অবশ্যই সার্ভে রিসার্চ সবসময় লার্জ স্যাম্পল বা পপুলেশনের উপরে কোনো কিছু বলে। কম্পেয়ারিং দ্য কারেন্ট স্ট্যাটাস, কোনো প্রেজেন্ট স্ট্যাটাস নিয়ে কি করছি, আদার্স ভেরিয়েবলের উপর, সেটাও হতে পারে। ডেসক্রাইব দ্য কারেন্ট স্ট্যাটাস অফ এ গ্রুপ, কোনো একটা পপুলেশনের প্রেজেন্ট স্ট্যাটাসকে আমরা জানাচ্ছি। তাহলে সমস্তগুলো যখন হতে পারে তখন অল অফ দি অ্যাবভ ইজ দ্য কারেক্ট অপশন, উত্তর। পরের প্রশ্ন দেখ, অ্যাকশন রিসার্চ মিনস, অ্যাকশন রিসার্চটা কি? লঙ্গিটিউডিনাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, ইমিডিয়েট, এটা সরি ভুল আছে এখানে, এটাকে ঠিক করে দে, এটা হচ্ছে ইমিডিয়েট টু সলভ অ্যান ইমিডিয়েট প্রবলেম, আর হচ্ছে এ রিসার্চ উইথ সোশ্য ইকোনমিক অবজেক্টিভ। বল, সি হবে, ইমিডিয়েট সলভ টু দ্য ইমিডিয়েট প্রবলেম। ভেরি গুড, নেক্সট, এটা ভালো করে পড়। 5 নম্বর প্রশ্ন, a reasoning where we start with a certain particular statement and conclude with universal statement is called, ভালো করে পড়, a reasoning where we start with certain particular statement and conclude করছো, particular statement conclude করছো with universal statement, particular statement থেকে universal statement করছো, হ্যাঁ কি হবে? একটু জোরে বল। 1 মিনিট দাঁড়া। হ্যালো, বল, কেউ একজন বল।
এটাকে কি বলেছে, উই স্টার্ট সার্টেন পার্টিকুলার স্টেটমেন্ট, কোনো একটা পার্টিকুলার মানে স্পেসিফিক স্টেটমেন্ট থেকে কি করছে, ইউনিভার্সাল স্টেটমেন্ট করছে, মানে কি করছে, স্পেসিফিক থেকে কি করছে, জেনারেলের দিকে যাচ্ছে, মানে কি নলেজটা ডেভেলপ ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, প্লাস ইনক্রিজ যদি হয় তাহলে কি হবে, অলওয়েজ ইন্ডাকটিভ রিজনিং। 6 নম্বর, which of the following variable cannot be expressed in the qualitative terms, এর মধ্যে কোনটা কোয়ালিটেটিভ টার্মস নয়, এই ধরনের প্রশ্ন তোদের এবার রিসার্চে নেটের প্রশ্ন এসেছিল। বল, প্রফেশনাল অ্যাপটিটিউড, সোশিওইকোনমিক স্ট্যাটাস, মার্শিয়াল অ্যাপটিটিউড, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড। ভালো করে বুঝবি, কোয়ালিটেটিভ নয়, এই টার্মোলজির মধ্যে কোনটা কোয়ালিটেটিভ নয়, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড। ভেরি গুড, কোয়ালিটেটিভ নয় মানে কোয়ান্টিটেটিভ। অন্য আর বাকিটা কেউ বলো উত্তর, শুধু একজনই বলছো। 7 নম্বর, কন্ট্রোল গ্রুপ ইজ টার্ম ইউজড ইন, কন্ট্রোল গ্রুপ কোন রিসার্চের মধ্যে থাকবে, সার্ভে রিসার্চের মধ্যে থাকবে, হিস্টোরিক্যাল রিসার্চের মধ্যে থাকবে, ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে থাকবে, এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে থাকবে। অন্য কেউ বলো উত্তর, আজকেই পড়ানো হয়েছে। এক্সপেরিমেন্টাল রিসার্চ, ভেরি গুড। কারণ এক্সপেরিমেন্টাল রিসার্চে আমরা কি করি, এক্সপেরিমেন্টাল রিসার্চকে আমরা দুটো ভাগ করি, একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ আর একটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল গ্রুপ। তারপর হচ্ছে দেখো 8 নম্বর প্রশ্ন, ইন্ডাকটিভ লজিক প্রসিড ফ্রম, ইন্ডাকটিভ লজিক কি করছে, জেনারেল টু জেনারেল, স্পেসিফিক টু স্পেসিফিক, জেনারেল টু স্পেসিফিক, স্পেসিফিক টু জেনারেল, কি হবে, আরেকবার বলো বলো বলো, কি হবে, স্পেসিফিক টু জেনারেল, স্পেসিফিক টু জেনারেল, ইন্ডাকটিভ, শিওর, জেনারেল টু স্পেসিফিক, মানে এরকম বড় থেকে ধীরে 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 ছোটর দিকে হয়ে যাচ্ছে, তাই তো। হুম, ইনডাকটিভ মানে কি বলেছিলাম, ইনডাকটিভ মানে কি, ইনক্রিজ না ডিক্রিজ, ইনক্রিজ, ইনক্রিজ মানে অলওয়েজ প্লাস সিম্বল, আর ডিক্রিজ মানে বলেছিলাম মাইনাস সিম্বল। তাহলে ইনডাকটিভ মানে প্লাস সিম্বল মানে বাড়বে, তাহলে বাড়লে কি জেনারেল থেকে জেনারেলের দিকে নিশ্চয়ই না, স্পেসিফিক থেকে স্পেসিফিকের দিকেও নয়, এই দুটো নয়। তাহলে কি জেনারেল থেকে স্পেসিফিকের দিকে হলে কি ছোট হচ্ছে, তাহলে স্পেসিফিক থেকে জেনারেল দিকে কি প্লাস হচ্ছে, তাহলে অলওয়েজ জেনারেল, স্পেসিফিক টু জেনারেল। এইগুলো এখনো কেন ভুল হচ্ছে আমি তো বুঝতে পারছি না। নেক্সট, অ্যানালিটিক্যাল রিসার্চ ইজ দ্য টাইপ অফ রিসার্চ দ্যাট, এর মধ্যে থেকে কোনটা অ্যানালিটিক্যাল রিসার্চ, ভালো করে বলো, ইট মেড ফর পারফর্মিং দ্য বেসিক অর পিওর রিসার্চ, ইট ইজ ইন্টেন্ডেড ফর ফাইন্ডিং সাম সলিউশন টু দ্য প্রবলেম কনসিডার, ইনক্লুড ফ্যাক্ট ফাইন্ডিং, এনকোয়ারি অ্যান্ড সার্ভে, ইউজ অ্যাভেলেবল ইনফরমেশন অ্যাজ দ্য বেস টু মেক দ্য ফার্দার ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন। বলো, আর কেউ, আর কেউ তাড়াতাড়ি বলো। হুম, শিওর। দেখো অ্যানালিটিক্যাল রিসার্চে কি করে, অ্যানালিটিক্যাল রিসার্চে ইনডেপথ স্টাডি করে, তাই তো। সেখানে কি বলেছে, ইউজ অ্যাভেলেবল ইনফরমেশন অ্যাজ দ্য বেসিক টু মেক অ্যান্ড ফার্দার ক্রিটিক্যাল ইভলিউশন। হ্যাঁ, তা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো 10 নম্বর, রিসার্চ আন্ডারটেকেন ফর নলেজ শেক, কোনটা হবে তাড়াতাড়ি বলো, ভেরি গুড। 11 নম্বর প্রশ্ন, এক্সাম্পল অফ ফ্যাক্ট ফাইন্ডিং স্টাডি ইজ, এবার গুলিয়ে ফেলবি দেখ, কোনটা ফ্যাক্ট ফাইন্ডিং করছে, ফান্ডামেন্টাল রিসার্চ, লং টার্ম রিসার্চ, অ্যাকশন রিসার্চ, সার্ভে রিসার্চ, কুইক। ফ্যাক্ট ফাইন্ডিং,
ভেরি গুড, সার্ভে রিসার্চ। ফান্ডামেন্টাল রিসার্চ কেন বললি? ফান্ডামেন্টাল রিসার্চ তো হবে না, লং টার্ম রিসার্চ হবে না। একটা ফ্যাক্ট ফাইন্ডিং কথাটা শুনবি মানেই হচ্ছে সার্ভে রিসার্চ। যদি এখানে অপশন থাকতো সার্ভে না থেকে যদি অপশন থাকতো ডেসক্রিপটিভ, তাহলে ডেসক্রিপটিভ রিসার্চ হতো। কিন্তু যেহেতু ডেসক্রিপটিভ রিসার্চের মেন পার্ট হচ্ছে কি সার্ভে টাইপ রিসার্চ, সেই জন্য সার্ভে হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, রিসার্চ কন্ডাক্টেড ইন দ্য ক্লাসরুম অ্যাটমসফিয়ার ইজ কল্ড। রিসার্চ কন্ডাক্টেড ইন দ্য ক্লাস, very good. Population census is an example of, population of census is an example of survey। যদি এখানে ডেসক্রিপটিভ থাকতো, ভেরি গুড। চলো, এটা হচ্ছে আমাদের আজকের মতো প্রশ্ন শেষ। এইবার আসি পরের দিনের প্রশ্ন। পরের দিনে তোমাদের যে প্রশ্নগুলো ছিল আমি কাউকে পেলাম না সঠিক উত্তর দিতে। আমি একটু আলোচনা করে দিই। দেখো, ইন দ্য কনটেক্সট অফ পাবলিশড রিসার্চ আর্টিকেল ডিওআই স্ট্যান্ড। এই যে ডিওআই কি, একটা হচ্ছে রিসার্চ পাবলিকেশনের অথেন্টিক নাম্বার ডিওআই, যার ফুল ফর্ম হচ্ছে কি ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। এই অপশনটা সবাই সঠিক দিয়েছে, কিন্তু এটা প্রশ্ন অ্যাকচুয়ালি এটা আমি আর বলছি না। পরের প্রশ্ন দেখো, in research reliability is that quality of a measurement procedure which provides। এটা সঠিক উত্তর হচ্ছে রিপিটেবিলিটি এন্ড অ্যাকুরেসি। এই উত্তরটা সবাই ভুল দিয়েছে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং মেজার অফ কনসিস্টেন্সি। এটার উত্তর হচ্ছে রিলায়েবিলিটি, এটা ঠিক দিয়েছিল সবাই। এই আর একটা স্টেটমেন্ট, কিন্তু এই বছর না আমি মানে নেটের প্রশ্নটা থেকে অবাক হয়ে গেলাম যে একটাও স্টেটমেন্ট আর রিজনিং এগুলো একটাও দেয়নি। এগুলো তো খুব ভালো জিনিস ছিল, এগুলোকে একটাও দেয়নি এবার। যাই হোক, এখানে দেখো কি বলেছে, মেডিকেল রিসার্চ ইউজুয়ালি ইনভলভ পেন অর ডিস্ট্রেস ইন অ্যানিমাল। মেডিকেল রিসার্চ কি কোনো কিছু যন্ত্রণা আর কোনো অ্যানিমেলদের উপর হতে পারে? হ্যাঁ হতে পারে, ইয়েস অপশন ঠিক আছে, স্টেটমেন্ট ওয়ান কারেক্ট। 2 নম্বর বলছে সাইকোলজিক্যাল রিসার্চ is usually bring and many involve little if any discomfort for the animal psychological হতে পারে। তাহলে দুটো স্টেটমেন্ট ইজ দ্য কারেক্ট, সেই জন্য বোথ অপশন এ আর আর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাও কেউ সঠিক উত্তর দেয়নি। ক্লিয়ার? এই হলো মূলত প্রিভিয়াস ডে কুইজের অ্যান্সার গুলো। এইবার হচ্ছে তোমার আজকের কুইজের প্রশ্ন হচ্ছে এইটা। যারা যারা এই প্রশ্নগুলোকে নেবে, প্রশ্নগুলোকে স্ক্রিনশট নিয়ে নাও, আজকের মধ্যে উত্তরগুলোকে পাঠাতে হবে, যা নর্মস আছে তাই। নিয়েছো? তুমি স্ক্রিনশট মেরে গ্রুপে দিয়ে দেবে, আজকের মতো উত্তরগুলোকে পাঠাবে। হ্যাঁ, এখানে প্রথম প্রশ্নটা যে ম্যাচ দিয়েছে, একটার সাথে দুটো লিস্ট ওয়ান লিস্ট টু ম্যাচিং দিয়েছে। এখানে এ দিয়েছে দেখ ক্রস সেকশনাল স্টাডি, লঙ্গিটিউডিনাল স্টাডি, তারপরে হচ্ছে টেলিং মেথড, ন্যারেটিভ মেথড, এই অপশনগুলো তোদেরকে দিয়েছে। এইবার এই পাশের লিস্ট টুতে কিছু স্টেটমেন্টকে দিয়েছে, বলেছে এটার সাথে ওটার ম্যাচিং করতে। তোদের মূলত নেটের প্রশ্ন এই ধরনের ম্যাচিং বা পরপর সিকুয়েন্সের সাথে ম্যাচিং, সেগুলো মূলত বেশি মাত্রায় এসছে। এখন এই যে ধর এই ধরনের ম্যাচিং গুলো করতে গেলে সবার প্রথমে যেটা তোদেরকে করতে হয় সেটা হচ্ছে এই যে অপশন গুলো এখানে আছে, হাইলাইটার করছি, আচ্ছা যাই হোক, এখানে এই যে অপশন গুলো তোদেরকে আছে, এই অপশন গুলো থেকে আমি একটু বড় করে দিলাম। এই অপশন গুলো থেকে মূলত কোনগুলোর সাথে তুই পরিচিত সেইগুলোকে তোকে ফাইন্ড আউট করতে হবে সবার আগে। ধরে নিলাম এখানে ক্রস সেকশনাল স্টাডি বা লঙ্গিটিউডিনাল, টেলিং, ন্যারেটিভ, এই ধরনের যে মেথডগুলো আছে, তুই পরিচিত হচ্ছে তোর ক্রস সেকশনালের সাথে। যে ক্রস সেকশনাল স্টাডিটা কি আমি জানি, ব্যাস ক্লিয়ার। তাহলে আর অন্যগুলোকে নিয়ে মাথা ঘামাবো না, ক্রস সেকশনাল স্টাডিটা আমি জানি, ক্রস সেকশনাল স্টাডিটা কি। এইবার এই ক্রস সেকশনাল স্টাডি, এই যে এই দিকে ডান দিকে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট এই ক্রস সেকশনাল স্টাডি, আমি সেটাকে ফাইন্ড আউট করবো। ক্লিয়ার? তাহলে যদি আমরা পড়ি, তাহলে এখানে যদি দেখি সাম পার্টিসিপেন্ট আর স্টাডি ওভার পিরিয়ড অফ এ ইয়ার,
ক্রস সেকশনাল স্টাডিটা কেন করা হয়? কোনো শর্ট টাইমের জন্য করা হয়। মূলত তোমাদেরকে এটা পড়ানোর সময় আমরা বলেছিলাম। এখানে পরেরটা দেখি, স্যাম্পল অফ পার্টিসিপেন্ট ফ্রম ডিফারেন্ট এজ গ্রুপ আর সিলেক্টেড টু অ্যাসেস দ্য এফেক্ট অফ ম্যাচুরেশন। তারপর 3 নম্বর কি হয়েছিলাম, রিসার্চ ডেসক্রাইব দেয়ার অবজারভেশন অ্যাজ দে অকার, রিসার্চ রেকর্ড অফ ইচ অকারেন্স অফ ক্লিয়ার ডিফাইন্ড বিহেভিয়ার উইথ সার্টেন পিরিয়ড। হ্যাঁ, research record each occurrence of clearly defined behavior within a certain period। তাহলে এই যে ক্রস সেকশনাল স্টাডি, এই ক্রস সেকশনাল স্টাডি এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে বলে তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা বলো, তারপরে আমি আসি। আজকেই তো পড়ানো হলো লঙ্গিটিউডিনাল বা লঙ্গিটিউডিনাল স্টাডিও তো তোমাদেরকে আজকে পড়ানো হলো। ক্রস সেকশনাল না পারো লঙ্গিটিউডিনাল দিয়ে বলো মধ্যে কোনটা হবে বলে তোমাদের মনে হচ্ছে। এই ধরনের গবেষণা, এই ধরনের প্রশ্ন তোমাদের বেশি এবার নিতে এসেছিল। এবার এইগুলো সহজ মেথড হচ্ছে, যে কোনো একটা অপশন যেটা তোমার মনে হচ্ছে তুমি জানো, সেই অপশনটার ওখানে খুঁজতে হয় কোনটা। ধরো প্রথমটা, সাম পার্টিসিপেন্ট আর স্টাডি, তুমি একটা বলো, যে কোনো একটা বলো, হয় লঙ্গিটিউডিনাল বলো না ক্রস সেকশনাল বলো। ক্রস সেকশনাল 4, সার্টেন পিরিয়ড অফ টাইম, ডিফাইন বিহেভিয়ার সার্টেন পিরিয়ড অফ টাইম। সার্টেন পিরিয়ড মানে কোনো নির্দিষ্ট স্পেসিফিক সময় তোকে বলেছে কিছু? হুম, লঙ্গিটিউডিনালটা অবশ্যই এক হবে। সাম পার্টিসিপেন্ট আর স্টাডি ওভার পিরিয়ড অফ ইয়ার্স, এখানে যতগুলো অপশন ছিল এটাই সবথেকে সোজা অপশন। তাহলে যদি তাই হয় লঙ্গিটিউডিনাল সার্চ এক হবে, এটা সঠিক। এইবার তোর প্রথম কাজ হবে এরকম ধরনের প্রশ্ন পেয়ে উত্তরে যাওয়া, যে আমরা কোনটার উত্তর এক পেলাম, 2, অপশন বি এর হচ্ছে সঠিক উত্তর 1। তাহলে এবার উত্তরের মধ্যে খুঁজতে হবে অপশন বি এর 1 কোনটা আছে। প্রথম যদি আমরা ডি থেকে শুরু করি, 4-এর থেকে অপশন বি এর 4 নেই, বি এর 2 নেই, বি এর এই নেই, বি এর 1 আছে। তাহলে একদম তুই এটা 100% শিওর, তাহলে একটা অপশনেই শুধুমাত্র বি এ 1 আছে। তাহলে আর কোনো কিছু অপশন তোর পড়ার দরকার নেই, সিধা সিম্পল উত্তর করে দাও, অপশন এ বা অপশন 1 ইজ কারেক্ট অ্যান্সার। এইটা হচ্ছে এই সব কোশ্চেনের করার জন্য মেল থিওরি। এখন তুই সবগুলো যদি মেলাতে যাস হবে না, ক্লিয়ার? তাহলে তোদেরকে যেটা প্রথমে কাজ করতে হয়, এই ধরনের প্রশ্নে যে কোনো পার্টিকুলার একটা বিষয় বা একটা টপিককে সঠিক উত্তর কোনটা, যে কোনো একটাকে খুঁজে 100% সঠিক কোনটা সেইটাকে তো খুঁজে বের করতে হবে। যদি তুই সেইটাকে খুঁজিস, সেই উত্তরটা যখন দেখবি মেলাবি, এইবার ঘটনা হলো এইটাই, ধরো বি একটাই আছে, যদি এই অপশন 2 এরও বি একই থাকতো তাহলে একটা সমস্যা হতো। এইবার তখন কি করতে হতো, অন্য দুটো অপশনকে ছেড়ে দিতে হতো। তখন কি করতো, এই দুটো অপশনকে নিয়ে তখন উত্তরগুলোকে মেলাতে হতো। কিভাবে মেলাতে হতো, এই দুটো অপশনগুলোর মধ্যে থেকে এইবার এই যে কাছাকাছি এর মধ্যে কোনটা তুই জানিস সেইটা দেখতে হতো, সেইটাকে এবার মেলাবো, তখন এই অপশনগুলো দেখে মেলাতে হবে যে এই দুটোর সাথে কোন দুটো অপশন সঠিক বলে মনে হচ্ছে, যেটা মনে হবে সেইটাকে সঠিক বলে করতে হয়। এটা হচ্ছে মূলত মূল টেকনিক করার। এইভাবে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোকে সলভ করতে হয়, তোমাদের সলভ করাটা উচিত। সবগুলোকে মেলাতে গেলে তোমাদের অনেকটা সময়ও চলে যাবে, তুমি অ্যাকচুয়ালি এটাকে ডিস্টার্বে হবে, মাথাও তোমার ঠিকভাবে অন্য প্রশ্নের জন্য মনোযোগও করতে পারবে না। এই জন্য পার্টিকুলার একটা পয়েন্টকে তুমি ফাইন্ড আউট করো। যে মাসেল থেকে এসেছিল, ফেসিয়াল মাসেল থেকে এসেছিল, যেটা কোনোবার আসে না, হঠাৎ করে ফেসিয়াল মাসেল থেকে প্রশ্ন চলে এলো কেন আমি বুঝতে পারলাম না। তাহলে এইগুলোর ক্ষেত্রে তোমাকে এই টেকনিক যদি অ্যাপ্লাই করো তবে কিন্তু তুমি তাড়াতাড়ি করে অ্যান্সারগুলোকে করতে পারবে।
সেই জন্যই পরবর্তী যে প্রশ্নগুলো তোমাদেরকে থাকবে বা পরবর্তী তোমরা যে পরীক্ষাগুলোকে দেবে সেই পরীক্ষা দেওয়ার সময় যেন মনে মনে করে এই ধরনের টেকনিক অবশ্যই অবলম্বন করবে। ধন্যবাদ সকলকে এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ অল।